আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি শাওন, বুয়েট 15 ব্যাচ, সিএসসি ডিপার্টমেন্ট। আজকে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের প্রথম ফাইনাল ক্লাসটা হবে বিন্যাস সমাবেশের উপরে। এখন তোমরা তো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আসলে ম্যাথ তেমন ভাবে প্র্যাকটিস করা হয় না। ম্যাথ বই থেকে দেখা যায় যে তোমরা অনেক দূরে চলে যাও, এই কারণে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে গিয়ে ম্যাথ গুলো অনেক কঠিন মনে হয়। বাট আসলে ব্যাপারটা এরকম না। তুমি যদি জাস্ট বোর্ড কোশ্চেন গুলোই করে যাও তাহলে দেখবে যে তুমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেকটা প্রিপেয়ার হয়ে গেছো। আর আমাদের ক্লাসগুলো তো থাকবেই, তোমাকে আমরা ক্লাসে যেগুলো শিখিয়ে দিব তুমি আসলে সেটা বাসায় বসে প্র্যাকটিস করলে দেখবে যে তোমার আর মেজর কোনো প্রবলেম গুলোতে আটকাবে না। আর তুমি যদি একটু ভালো করে উদ্ভাসের দেওয়া প্রশ্ন ব্যাংক গুলো পড়ো, যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেগুলো, সেগুলো দেখলে তুমি আসলে ভার্সিটিতে কি ধরনের প্রশ্ন হয় ম্যাথে সেগুলো সম্বন্ধে আইডিয়া পাবা। আর প্রশ্ন ব্যাংক নিয়ে তোমাদের যেটা কথা হয় যে ভাই প্রশ্ন ব্যাংক কবে পাবো, কিভাবে পাবো, তো প্রশ্ন ব্যাংক গুলো তোমরা আসলে 15 জুলাইয়ের পর থেকে পেয়ে যাবা, এবং কিভাবে পাবা সেটা তোমাদের যে ব্রাঞ্চে ভর্তি হয়েছে ওইখান থেকে ফোন করে জেনে নিলেই হবে। এখন কিছু কথাবার্তা বললে ভাইয়া, তোমরা কিউএনএ তে যে প্রশ্নগুলো করবা আসলে সমস্যা হতেছে। তোমরা কিউএনএ তে যখন প্রশ্ন করবা, একটা প্রশ্ন করার সময় তোমরা একটু ডিটেইলসে লিখে দিবা, না হলে আসলে বোঝাটা টাফ হয়ে যায়। কারণ তোমরা যদি জাস্ট কোশ্চেনটা এভাবে বলো যে ভাইয়া এখানে এক মাইনাস হলো কেন, তাহলে আসলে যিনি উত্তর দিতেছেন তার জন্য বোঝাটা কিন্তু টাফ হয়ে যায় যে তুমি আসলে স্পেসিফিক্যালি কোন ম্যাথের জন্য কথাটা বলছো। এই জন্য যখন প্রশ্নটা করবা একটু ডিটেইলসে লিখে দিবা যে ভাইয়া অমুক প্রশ্নে এটা মাইনাস হলো কেন বা এটা প্লাস হলো কেন, এরকম ভাবে লিখে দিলে ভাইয়াদের জন্য অ্যান্সার দিতে সুবিধা হয়। আমাদের সাথে কিউএনএ সেকশনে ফাহমিন ভাইয়া আর অর্ঘ ভাইয়া আছেন। আর পোল আমি যেগুলো থ্রো করব, পোলগুলোর অ্যান্সার আসলে আমি এক্সপ্লেইন করে দিব একটু পরে। পোলের অ্যান্সার তোমরা যদি পোল না দিতে পারো তাহলে চ্যাট বক্সে দিলে হবে। আর আমি যখন তোমাদেরকে কোনো প্রশ্ন করব তোমরা চ্যাট বক্সে সেটার রিপ্লাই দিলেই আমি আসলে চ্যাট বক্স থেকে দেখে নিতে পারবো। ওকে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, শুরু করার আগে একটু বলে দিই, কিছু কমন কোশ্চেন আছে উদ্ভাস রিলেটেড। হ্যাঁ, সেগুলো তোমরা উদ্ভাসে একটুখানি করো। তোমাদের উদ্ভাসের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে একটু কথা বলো, তুমি ওখান থেকে এটা পেয়ে যাবা। আর হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক কবে পাবা, মানে হচ্ছে তোমার আমি কাজটা করি নাই এটা কিভাবে করবো, পিডিএফ কই পাবো, এগুলো সব উদ্ভাসের যে আমাদের ব্রাঞ্চ আছে ওখান থেকে তোমরা জানতে পারবা। আর কোশ্চেন পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা unmeshbd.com-এ তোমাদের কোশ্চেনের পিডিএফ গুলো তোমরা এই ক্লাসের পিডিএফ গুলো তোমরা আজকে এই ক্লাসটা পরে পেয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ অর্ঘ ভাইয়া, আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা আমাকে বলো তো বিন্যাস আগে নাকি সমাবেশ আগে? সবাই তাড়াতাড়ি জানা দাও আমাকে, বিন্যাস আগে নাকি সমাবেশ? তাহমিদ বলতেছো সমাবেশ, আয়েশা সমাবেশ, পারভিন প্লাবন সমাবেশ, এদের বলতেছো আগে পরে বলে কিছু নাই, আবার অনেকে বলতেছো বিন্যাস। আচ্ছা দেখো ভাইয়া, বিন্যাস আগে নাকি সমাবেশ আগে? বিন্যাস আগে নাকি সমাবেশ আগে এটা বোঝার জন্য তোমাকে আসলে আমরা একটু বিন্যাস সমাবেশ কিভাবে আসে সেটা একটু দেখাই নিয়ে আসি, তাহলে তোমাদের জন্য হয়তো মনে রাখতে ইজি হবে। এখন দেখো, সমাবেশই আসলে আগে। কেন আগে সেটা আমি এক্সপ্লেইন করতেছি, বিন্যাস কেন পরে সেটাও বলতেছি। আচ্ছা, প্রথম যে সমস্যাটা হয় ভাইয়া, বুঝবো কি করে কোনটা সমাবেশ কোনটা আসলে বিন্যাস? তো সমাবেশ তুমি যেগুলো দেখলে বুঝবা, সমাবেশের ম্যাথগুলো হয় এরকম: দল গঠন, তারপর মনে করো যে বাছাই, বাছাই করার সংখ্যা, কত উপায়ে নির্বাচন করা যায়, এই টাইপের প্রশ্ন থাকলে তুমি ধরতে পারবা যে এটা আসলে সমাবেশের প্রবলেম। আর যখন তুমি দেখবা যে বিন্যস্ত করা, সাজানো, এই টাইপের প্রবলেম দেওয়া থাকবে, তখন তুমি ওটা দেখে বুঝবা যে এগুলো আসলে বিন্যাসের সমস্যা।
এখন ভাইয়া তাহলে বিন্যাস সমাবেশ ভাষাটা তো বুঝতে পারবো সবাই নাকি, যে কোনটা বললে এটা বিন্যাসের ম্যাথ নাকি এটা সমাবেশের ম্যাথ? হ্যান্ড রেজ করলে সবাই আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো। ভাই সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন তোমরা হচ্ছে দুইটা জিনিস নিয়ে আবার গুলায় ফেলো। আমি যখন বলছি দল গঠন, তোমরা আবার দুইটা জিনিস নিয়ে গুলায় ফেলো, একটা হচ্ছে সংখ্যা গঠন আর হচ্ছে যে শব্দ গঠন। দেখো ভাই সংখ্যা আর শব্দের বেলায় আসলে এগুলা গঠন শুনে যদিও তোমার মনে হতে পারে যে ভাইয়া এখানে তো গঠন লেখা আছে, এটা সমাবেশের প্রবলেম। না ভাই, এটা সমাবেশের প্রবলেম না। সমাবেশের প্রবলেম কেন না এটা আমি তোমাকে বলতেছি, যে বিন্যাস সমাবেশে আরেকটা মেজর ফ্যাক্টর হচ্ছে যে সমাবেশে আসলে ক্রম এটা আসলে ম্যাটার করে না, আর বিন্যাসে ক্রম বা অর্ডারটা আসলে ম্যাটার করে। কিভাবে ম্যাটার করে? মনে করো যে তোমরা তিন বন্ধু আছো, তিন বন্ধু এবিসি। তো তোমরা তোমাদের কলেজে বললো যে ডিবেট কম্পিটিশন হবে, দুইজনের করে টিম ফর্ম করতে বসে। তো তোমরা তিন বন্ধু কিভাবে কিভাবে টিম ফর্ম করতে পারো? মনে করো যে এ আর বি একটা টিম করলো, বা বি আর সি একটা টিম করলো, বা সি আর এ একটা টিম করলো, মানে দল গঠন। এটাকে আমরা বলি সমাবেশ, সি দিয়ে লিখি। আর বিন্যাস জিনিসটা কিরকম? বিন্যাস জিনিসটা এরকম, তোমরা যখন টিম গঠন করে ম্যাডামদের কাছে নাম জমা দিতে গেলা, তখন তারা বললো যে টিমের একজন হবে ক্যাপ্টেন, একজন হবে নর্মাল টিম মেম্বার। তখন তুমি যদি দলের নামটা জমা দাও, তখন মনে করো তুমি যদি এবি লেখো, তার মানে বুঝাবে প্রথমে যার নাম আছে সে হচ্ছে ক্যাপ্টেন। আর তুমি যদি বিয়ে লেখো, তাহলে কিন্তু টিম একই আছে দেখো, কিন্তু ক্যাপ্টেনটা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে তুমি বলবা যে এখানে নতুন ভাবে বিন্যস্ত হয়েছে। তার মানে বিন্যাসে আসলে অর্ডারটা ম্যাটার করে। বিসি যে কথা, সিডি আসলে সেম কথা না। সি এ যে কথা, এসি আসলে সেম কথা না। এখন দেখো এই বিন্যাস সমাবেশকে আমরা ইজিলি কিভাবে এক্সপ্রেস করতে পারি, যে এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিস নিব, এটাকে আমি বলি এনসিআর। আর বিন্যাসে এন সংখ্যক জিনিস থেকে পি সংখ্যক জিনিস নিয়ে আমি সাজাবো, সেটাকে আমি বলি এনপিআর। তো এনসিআর আর এনপিআর এর ম্যাথমেটিক্যাল নোটেশনটা যদি আমি দেখি, এনসিআর হচ্ছে এরকম এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এনপিআরটা আসলে এরকম এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো তুমি যদি এই দুইটা থেকে এই দুটাকে কম্বাইন করতে চাও, কম্বাইন করলে তুমি দেখবা যে এনপিআর আসলে হচ্ছে এনসিআর ইনটু আর ফ্যাক্টোরিয়াল। তার মানে ভাইয়া এখান থেকে আমি কি বুঝলাম? এইখান থেকে আমি আসলে বুঝলাম যে তুমি যদি আর সংখ্যক জিনিস নিয়ে সেটাকে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সেটাকে সাজাইতে চাও, মানে বিন্যাস করতে চাও, তাহলে আসলে তোমাকে প্রথমে জিনিসগুলো বাছাই করতে হবে, বা তোমাকে নিতে হবে হাতে, নিয়ে এরপর তুমি এটাকে সাজানো শুরু করে দিলা। তো তোমার হাতে যেহেতু আর সংখ্যক জিনিস আছে, আর সংখ্যক জিনিসকে সাজানো যায় আসলে আর ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন দেখো এই যে আর ফ্যাক্টোরিয়াল উপায়ে তুমি তাহলে সাজাবা। এখন ভাই বিন্যাস সমাবেশ তাহলে আমরা কিভাবে আসলে করব, আমি আরো কিছু এক্সাম্পল দেই। মনে করো তোমরা একটা রুমে 50 জন আছে, তো 50 জন আসলে কত উপায়ে হ্যান্ডশেক করতে পারবে তোমরা একটু বলো তো? এই তো অনেকেই বলতেছো, কেউ কেউ আবার 50 ফ্যাক্টোরিয়াল বলছো। হ্যাঁ দেখো ভাইয়া, এখানে আসলে ইস্যুটা যেটা, অনেকে ঠিক আছে দিয়ে ফেলছে অলরেডি। এখানে আসলে যেটা ইস্যু, মনে করো এই যে দুইজন মানুষ আছে, তো এ হাত বাড়াইলো, আরেকজন মানুষ এও হাত বাড়াইলো, হ্যান্ডশেক। তো যেভাবেই করুক না কেন এই দুইজন মিলে কিন্তু আসলে একটা হ্যান্ডশেকই হবে। এখানে কিন্তু অর্ডারটা ম্যাটার করতেছে না। এই কারণে এখানে হবে 50C2। এখানে আসলে অর্ডারটা ম্যাটার করতেছে না, দুইজন মিলে আসলে একটা হ্যান্ডশেক হবে। এখন তুমি ভাবলা যে ভাইয়া শুধু হ্যান্ডশেক করবো, এটা রূপ দেখায়। হ্যান্ডশেক করার পর তুমি তার একটা চকলেট দিয়ে দিলা, আবার সে তোমার একটা চকলেট দিয়ে দিল। তাহলে এখন কয়টা চকলেট লাগবে বলো তো?
তুমি তাকে একটা চকলেট দিতেছো, সে তোমাকে একটা চকলেট দিতেছে, তাহলে এখন দুইটা চকলেট লাগবে না সবার জন্য, 50 জনের জন্য। তখন আসলে হয়ে যাবে, দেখো তোমারটা 50C2 হবেই, সাথে আবার একটা 2 গুণ হয়ে যাবে। দুইটা গুণ হবে কেন? কারণ এখানে কিন্তু আবার অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি সহজ কথায় বলি তাহলে এখানে আসলে 50P2 হয়ে যাবে। এটা কি সবাই বুঝি? এখানে আসলে 50P2 হয়ে যাবে, কারণ প্রথম জন দ্বিতীয় জনকে দিবে, আবার দ্বিতীয় জন প্রথম জনকে দিবে, তখন আসলে অর্ডারটা ম্যাটার করতেছে। কারণ প্রথম জন যখন দিচ্ছে তখন দ্বিতীয় জন নিচ্ছে, আবার দ্বিতীয় জন যখন দিচ্ছে তখন আসলে প্রথম জন নিচ্ছে। এটা হ্যান্ডশেকের মতো না। হ্যান্ডশেকে যেরকম একসাথে দুইজনেরটা হয়ে যাচ্ছে, এখানে আসলে একসাথে দুইজনেরটা হচ্ছে না, এখানে আসলে আলাদা আলাদা ভাবে হচ্ছে। প্রথমে মনে করো ও চকলেট দিতেছে, পরে এই পাশের জন চকলেট দিতেছে, তাইলে 2 দিয়ে গুণ হবে। বুঝছি ভাইয়া? এখানে আসলে কাজটা 2 বারে হচ্ছে, একবারে হচ্ছে না। হ্যান্ডশেকের ব্যাপারটা যেটা বলছি, হ্যান্ডশেকে আসলে একজন মানে দুইজন করলেই আসলে হয়ে যাচ্ছে, এখানে অর্ডার ম্যাটার করতেছে না। আর এখানে তো তুমি প্রথমে দিবা, তারপর আবার তুমি নিবা, তাইলে এই জন্যই 2 দিয়ে গুণ হবে। ওকে, আমরা তাহলে সামনে আগাই। এখন তোমাদের জন্য একটা ছোট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটার মনে রাখবা, তোমরা কিন্তু আসলে কোশ্চেন গুলায় 1 মিনিটের বেশি সময় পাবা না। পোলটা শেয়ার করে দিছি, সবাই তাড়াতাড়ি ভোট দিয়ে নাও। অনেকে অলরেডি চ্যাট বক্সে অ্যানসার দিয়ে দিয়েছে, ভাই চ্যাট বক্সে দেওয়া হচ্ছে, এটা পোলে দিলে ভালো, পোলে দিলে পার্সেন্টেজ দেখানো যায়, দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আরো বুঝাবো, সমস্যা নাই, তো মাত্র শুরু, একটু আমরা কনসেন্ট্রেশনটা ধরে রাখি। আর কথা হচ্ছে যে তোমরা যখন কিউএনএ তে অনেক বেশি প্রশ্ন করতে থাকো, তোমরা কিন্তু আসলে ক্লাসের দিকে মনোযোগ দিতে পারো না। ক্লাসে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি কিন্তু একই জিনিস আসলে 3টা 4টা 5টা উদাহরণ দিয়েও বুঝাবো, তুমি একটা না একটা সময় আসলে বুঝবাই, তুমি আসলে একটু লেগে থাকতে হবে। এই তো তোমাদের অনেকে ভোট দিয়ে ফেলছো, অনেকে ভোট দিয়ে ফেলছো দেখতেছি, ঠিক আনসারটা দিছো অনেকেই। আচ্ছা, আমাদের টাইম আপ হয়ে গেছে, আমরা পোলটা শেষ করে দেই। দেখো ভাইয়া, পোলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবচেয়ে বেশি যেটায় ভোট পড়ছে সেটা আসলে হচ্ছে অপশন সি। অপশন সি তে 40% ভোট পড়ছে, অপশন এ তে 23%, অপশন বি তে। আচ্ছা আমরা দেখি, আমি যদি তোমাদের জায়গায় হইতাম আমি আসলে অপশন বি দিতাম। কেন অপশন বি দিতাম? কারণ দেখো এটা লেখাই আছে 15C3 হচ্ছে 15CX, এটা দেখেই তো বোঝা যায় যে x এর মানটা 3 হবে, এখানে তার এত কিছু দেখার দরকার নাই। বাট এখানে কিন্তু দেখার দরকার আছে। এখানে যে জিনিসটা কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ, সম্পূরক সমাবেশ জিনিসটা কি? সম্পূরক সমাবেশ জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো 5 জন মানুষ আছে, 5 জন মানুষ আছে, তো 5 জনের মধ্যে তুমি 2 জনকে বাছাই করতে যাচ্ছ বা 2 জনকে নিয়ে একটা টিম বানাইতে যাচ্ছ। 2 জনকে নিয়ে তুমি যদি একটা টিম বানায় ফেলো, তাহলে তুমি কি বুঝো এইখানে অটোমেটিক্যালি এই যে 3 জনকে বাকি রেখে আসছো ওই বাদ পড়াদের একটা টিম হয়ে গেছে। তার মানে আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি যে 5 জন থেকে 2 জন বাছাই করার রয়ে যতগুলা, 5 জন থেকে 3 জন বাছাই করার মানে বাদ দেওয়ার রয়েও ততগুলা। তার মানে এটা আসলে সমান। এটাকে যদি আমরা জেনারেলাইজ করে লিখতে চাই তাহলে আমরা লিখবো NCR ইকুয়াল টু NC N মাইনাস R। NC N মাইনাস R, এটাকে বলে সম্পূরক সমাবেশ। মানে সম্পূরক সমাবেশ কেন বলতেছে, এই দেখো এই যে 2 আর 3 এই দুইটা মিলে 5 হয়। তার মানে আমি যতজন নিয়ে কাজটা করতেছি এক পাশে সেটা থাকবে, আর উল্টাভাবে চিন্তা করতে পারি যে অতজনকে বাদ দিচ্ছি। এইবার তাহলে দেখো এই প্রবলেমটায় কি হয়, এই প্রবলেমটায় তাহলে দেখো x সমান 3 এটা তো হবেই, আবার কি হবে, এই যে সম্পূরক সমাবেশের কনসেপ্টটা যদি ইউজ করি তাহলে 15 ইকুয়াল টু x প্লাস 3, তাহলে এটা হচ্ছে আমার একটা সলিউশন।
এক নাম্বার সলিউশন। আর যদি এইভাবে করি, এভাবে করলে পেয়ে যাবো x = 12। এটা হচ্ছে আমার 2 নাম্বার সলিউশন। বুঝা গেছে সম্পূরক সমাবেশ দিয়ে তাহলে এভাবে আমরা বের করে ফেলতে পারবো। এখন এটা দিয়ে অনেক মজার মজার কিছু কাজ করা যায়। তাহলে আমাদের অপশনটা হচ্ছে সি। কিভাবে কাজ করা যায় দেখো, মনে করো তোমার পরীক্ষায় মান আসছে 15C12। এটার মান বের করতে এই 15C12 কে আমরা আসলে দেখো আমরা 9 10 এ দ্বিপদী বিস্তৃতিতে এরকম করে আসছি না, সি ইউজ না করে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে করতাম না, মনে নাই দ্বিপদী বিস্তৃতিতে সহগটা বের করার সময় এটা কিন্তু আমরা করছি। তো এখন দেখো এই 15C12 এভাবে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। এটা না লিখে তুমি যদি এটা সম্পূরক সমাবেশ ইউজ করো তাহলে কি হয়ে যাবে 15C12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে আসে 3। তাহলে 15C3 হলে এটাকে কিন্তু খুব সুন্দর মতো ভেঙে ফেলা যাবে। 15C3 হলে এটাকে আমরা কিভাবে ভাঙবো, মানটা হচ্ছে 3 2 1 নিচে হবে আর উপরে হবে 15 14 13। দেখো একটা বড় কম্বিনেশনের ম্যাথ কিন্তু আমরা মানটা ক্যালকুলেটর ছাড়াই বের করে ফেলতে পারলাম। তুমি এখন জাস্ট কাটাকাটি করে এই যে উপর নিচে 3 3 তারপরে এই যে 2 14 এগুলো কাটাকাটি করলেই এই কম্বিনেশনটার মানটা পেয়ে যাবা। বুঝতে পারছি সবাই? এটার মানটা বের করাটা সামনে আমরা আরো দেখাবো, তোমরা একটু ফলো করার চেষ্টা করো। ওকে, আচ্ছা এখন দেখো বিন্যাসের মূলনীতি। বিন্যাসের মূলনীতিটা আসলে কি জিনিস, গণনার গুণন বিধি আর যোজন বিধি, এগুলো আমরা বইতে হয়তো পড়ছিলাম বাট আমরা ইগনোর করে গেছি। তো গুণন বিধি যোজন বিধিটা আসলে আমাকে কি বলে, দেখো গুণন বিধিটা তখনই হবে যখন তোমার একটা কাজ শেষ হওয়ার পিছনে মাঝখানে আরো কিছু ইন্টারমিডিয়েট স্টেপ থাকবে। যেমন তুমি যাইতে যাচ্ছ খুলনা থেকে সিলেট, বাট তোমার মাঝখানে ঢাকা হয়ে যাওয়া লাগতেছে, তার মানে কাজটা আসলে ডিপেন্ডেন্ট। তুমি যদি ঢাকায় যাওয়ার কাজটা না করো তাহলে তোমার টোটাল কাজটা শেষ হচ্ছে না। তো এইরকম যদি হয় যে মাঝখানে আরো কতগুলো ধাপ আছে তাহলে তোমার টোটাল কতগুলো উপায় কাজ করা যায় সেটা হবে হচ্ছে ধাপগুলোর গুণফল। এই যে শায়লা হচ্ছে লিখেও দিছো, অনেকে লিখে দিছো যে অ্যানসার আসে 12। যেমন এইখানে দেখো এই খুলনা থেকে ঢাকায় যাওয়ার ওয়ে হচ্ছে 3টা, তো আমার টার্গেট কি সিলেটে যাওয়া, তাহলে তো আমার কাজটা শেষ হয় নাই। তারপর ঢাকা থেকে আবার সিলেটে যাওয়ার ওয়ে হচ্ছে 4টা, তাহলে একদম যদি চিন্তা করি খুলনা থেকে সিলেট যাওয়ার ওয়ে, খুলনা থেকে সিলেট যাওয়ার ওয়েটা একবারে হবে 3 আর 4, যেহেতু মাঝখানে ঢাকায় তোমার যাইতেই হবে, কাজটা শেষ হয় নাই, তাহলে এখানে গুণ হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার কাজটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আসলে উপায়গুলো গুণ হইতে থাকবে। গুণ হয়ে হয়ে যেটা পাবা সেটাই আসলে টোটাল উপায় বা টোটাল বিন্যাসের সংখ্যা, যে তোমার টোটাল কতটা ধাপ আছে। আর যোজন বিধি কি, যোজন বিধি হচ্ছে একই কাজ যখন তুমি ভিন্নভাবে করো, একই কাজ ভিন্নভাবে করলে, হ্যাঁ যোজন বিধির অ্যান্সারও অনেকে লিখে দিছে অলরেডি, খুবই ভালো। একই কাজ যখন ভিন্নভাবে করতেছি, দেখো আমি খুলনা থেকে সিলেট যাইতে চাই, আমার মেইন টার্গেট কিন্তু এটা, তো ঢাকা হয়ে যাওয়া যায়, ঢাকা হয়ে গেলে ওয়ে হচ্ছে 3 × 4। আর ওরা একটা নতুন মনে করো হেলিকপ্টার সার্ভিস চালু করছে যে উঠাও, তো এই উঠাও দিয়ে তুমি চলে যেতে পারো, এটা হচ্ছে আরেকটা নতুন ওয়ে একটা। তাহলে তোমার আগের ওয়ে যা ছিল সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আবার এই যে হেলিকপ্টারের যে ওয়ে, হেলিকপ্টারের ওয়েতে কিন্তু তোমাকে আর ওই ঢাকায় গিয়ে বাস টাস চেঞ্জ করে ওগুলো করা লাগতেছে না, এটা কিন্তু একটা স্বাধীন, মানে একই কাজ ভিন্নভাবে করার আরেকটা ওয়ে। তাহলে এটা হচ্ছে স্বাধীন, এটা কিন্তু এই ঢাকা যাওয়ার উপর ডিপেন্ডেন্ট না, তাহলে এটাতে 1 যোগ করে দিবা, তাহলে যোজন বিধি অনুযায়ী এটা হয়ে যাবে 13। তাহলে গুণন বিধিটা আমরা কখন ইউজ করব, যখন আসলে আমার ডিপেন্ডেন্সি থাকবে যে মাঝখানের স্টেপগুলো কমপ্লিট করতেই হবে, এই কারণে হচ্ছে উপায়গুলো গুণ হইতে থাকবে। আর যোজন বিধি কখন করব, যে আমার যা আছে অলরেডি এটার সাথে আবার নতুন আরেকটা ওয়ে যোগ হইছে বা নতুন আরো কয়েকটা ওয়ে যোগ হয়েছে, তাইলে সেগুলা আগের ওয়ে গুলার সাথে যোগ করে দিব। বুঝতে পারছি ভাইয়া? যোজন বিধিটা হবে যখন আমার একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করা যাবে,
একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করা গেলে আমি সেটাকে যোজন বিধি দিয়ে যোগ করে দিব। আর একটা কাজ যদি শেষ করতে মাঝে আর কিছু স্টেপ থাকে তাহলে প্রতিটা স্টেপে উপায়গুলোকে আমার গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকটায় চলে যাই। এখন দেখো এখানে যেটা করতে বলছে যে দেখো আমরা যেসব বাচ্চা বাচ্চা অঙ্ক করি, মনে করো খুবই ইজি একটা শব্দ আছে, সরি, মনে করো খুবই ইজি একটা শব্দ আছে যেরকম সান, বলছে যে এই সান শব্দটাকে নিয়ে তার সবগুলা বর্ণকে নিয়ে বিন্যাস করতে। বলতো কি হবে, সবাই বলতো। 6 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ তিনটা আছে তাহলে তিনটা সবগুলো নিব 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি অনেকগুলো ভাবে চিন্তা করতে পারো, যেমন তুমি এভাবে চিন্তা করতে পারো আমার জায়গা আছে তিনটা, আমার বর্ণ আছে তিনটা, তাহলে 3p3। আবার যারা হচ্ছে সমাবেশের কনসেপ্ট ইউজ করতে চাও তারা এইভাবে করবা যে 3c3, প্রথমে তিনটাকে চুজ করে নিয়ে আসি, তারপর তিনটাকে ধরে সাজাবো। সবগুলোই সঠিক, ঠিক আছে? এই সবগুলো কিন্তু আসলে একই জিনিস মিল করে। আমি তোমাদেরকে দেখাইলাম যে বিন্যাস দিয়ে করা আর সমাবেশ দিয়ে করলে আসলে একই অ্যান্সার আসে। আর বিন্যাস করলে আমরা আসলে ভিতরে ভিতরে কিন্তু সমাবেশটা করে ফেলছি, আমরা হয়তো টেরও পাই না যে আমরা আসলে সমাবেশ করে ফেলছি। আচ্ছা এখন দেখো, এখন ওরা যেটা বলতেছে যে অঙ্ক তার এত সহজ আসবে না, অঙ্ক তো একটু ভিন্ন ভিন্ন আসবে। দেখা যাবে যে রিয়েল লাইফে তার এমন ওয়ার্ড তুমি সবসময় পাবা না যেগুলোতে হচ্ছে সিঙ্গেল থাকে, রিয়েল লাইফে এমন ওয়ার্ড পাবা যেগুলোতে হচ্ছে রিপিটেশন থাকে। তাহলে তোমার মনে করো টোটাল ওয়ার্ড আছে এনটা, এনটার মধ্যে পিটা হচ্ছে এক ধরনের, কিউটা হচ্ছে আরেক ধরনের, আরটা হচ্ছে আরেক ধরনের। তাহলে তোমার এন ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, নরমালি এন ফ্যাক্টোরিয়াল হয়, বাট এই সেম হয়ে যাওয়ার কারণে সেম হয়ে যাওয়ার সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। আর তোমরা অনেক ফার্স্ট, তোমরা আমি বলার আগেই ওটার অ্যান্সার বের করে আমাকে দেখাই দিতেছো। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর টোটাল বর্ণ আছে হচ্ছে 11টা। ইঞ্জিনিয়ারিং অঙ্ক করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে যে টোটাল 11টা বর্ণ। ই আছে কয়টা? ই আছে 3টা। এন আছে কয়টা? এন আছে 3টা। জি আছে 2টা। আর না সরি, আই আছে 2টা। তো এখন তাহলে আমরা এটাকে বিন্যাস করব। বিন্যাস করলে কি হবে? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, অনেকে অ্যান্সারটা বের করছো। ভাইয়া এত বড় অ্যান্সার আসলে বের করা লাগবে না, কারণ তোমার পরীক্ষা তো ক্যালকুলেটর নাই, তুমি এই ফরম্যাটে আসলে অ্যান্সারটাকে রেখে দিবা। ঠিক আছে ভাইয়া? এই তো সবাই বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্কিপ করতেছি এই টপিকটা। আচ্ছা এখন দেখো, এই যে আমরা এখন হচ্ছে ডিরেক্টর শব্দগুলোকে নিয়ে এই কিছু ম্যাথ দেখবো। এই ম্যাথগুলা এখন তোলার দরকার নাই, এগুলো হচ্ছে যে মানে পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। ভাইয়া আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমরা হচ্ছে আমি যখন পড়াচ্ছি তোমরা কোশ্চেন গুলো না তুললেও অ্যাটলিস্ট অ্যান্সার গুলো আমার সাথে সাথে খাতায় লিখবা। খাতায় লিখলে আসলে যেটা হবে, তোমার মাথায় কিছুটা হলেও জিনিসটা এফেক্ট ফেলবে, তোমার মাথায় কিছু জিনিস হলেও ঢুকবে। তুমি যদি ফলো না করো, খাতায় না লিখো, তাহলে তুমি আসলে মুখে মুখে করে কিন্তু তুমি পারবা না, তুমি আসলে হারায় যাবা যে কই থেকে কি হচ্ছে, তুমি আসলে এটা বুঝবা না। ওকে, আমরা হচ্ছে পরের পেজটা চলে যাই যেখানে আসলে আমাদের আরো ভেঙে ভেঙে জিনিসগুলো দেখানো আছে। আচ্ছা এখন দেখো ডিরেক্টর। ডিরেক্টর শব্দটায় আমাদের প্রথমে দেখতে হবে যে টোটাল বর্ণ আছে কয়টা? টোটাল বর্ণ আছে 8টা, 2টা আর আছে, এই যে রিপিটেশন আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমটা কত উপায় সাজানো যায়? বাহ, তোমরা তো সব অ্যান্সার নিয়ে রেডি। আমি কোশ্চেনও বলতে পারতেছি না, তোমরা অ্যান্সার লিখে রেডি। আচ্ছা ভাইয়া, যারা বুঝো নাই বা ফলো করতে পারতেছো না, দেখো আমার কাছে টোটাল 8টা আছে, আমি 8 ফ্যাক্টোরিয়াল করব। তাহলে কিন্তু 2টা আর আছে, এই 2টা আর হচ্ছে ক্রিমিনাল, এই ক্রিমিনাল 2টার জন্য আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে ভাই, বুঝছি? হ্যাঁ বুঝছি। ও, তোমরা তো 2-3 ম্যাথ পরে গিয়ে অ্যান্সার বলতেছো। ধৈর্য ধরো ভাই, আমার সাথে যাও। আচ্ছা এখন দেখো, এবার হচ্ছে যে কত ভাবে পুনর্বিন্যস্ত করা যায়। এই যে পুনর্বিন্যস্ত নিয়ে এখানে 3টা ম্যাথ আছে। পুনর্বিন্যস্ত শুনলেই আমরা কি দেখে অভ্যস্ত বলতো? পুনর্বিন্যস্ত শুনলেই যে এক বিয়োগ করতে হয়।
তো পুনর্বিন্যস্ত হইলেই যে আসলে এক বিয়োগ করতে হবে ব্যাপারটা আসলে এরকম না ভাইয়া। কখন এক বিয়োগ করব কখন এক বিয়োগ করব না সেটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। যখন তোমার প্রশ্নে যে শর্তটা বলা থাকবে, শর্তটা হচ্ছে প্রশ্নের শব্দটার সমান হয়ে যায়, মানে প্রশ্নের শব্দটাকে পাওয়া সম্ভব হয় শর্তটা থেকে, তখন -1 হবে, আর নাইলে -1 হবে না। তো কথা হচ্ছে ভাইয়া এটা কি বললেন, কিছু তো বুঝলাম না। আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। প্রথম কোশ্চেনটা যেটা সেটা হচ্ছে যে কত উপায়ে বিন্যস্ত করা যায়, কত উপায়ে পুনর্বিন্যস্ত করা যায়, তার মানে সবগুলোকে নিয়ে, এখানে কোনো কন্ডিশন নাই, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো কথা হচ্ছে এখানে যখন বলছে কত উপায়, এখানে আসলে কোনো কন্ডিশন নাই, তো তুমি বিন্যস্ত করতে করতে দেখবে এক সময় হচ্ছে এই ডিরেক্টর শব্দটা চলে আসবে। তো এই জন্য এটাকে আসলে -1 করতে হবে। এবার চলে আসো এই স্বরবর্ণের পার্টটা, ব্যঞ্জনবর্ণের পার্টটা আমি একটু পরে দেখাচ্ছি। স্বরবর্ণের বেলায় প্রথমে স্বরবর্ণ থাকে। আচ্ছা ভাইয়া বলো তো প্রথমে স্বরবর্ণ থাকা মানে কি? প্রথমে কি থাকবে? আমার তো 8টা হবে, সরি 2 4 6 7 8। তো 8টা মানে প্রথম জায়গাটায় কি থাকবে? প্রথম জায়গাটা থাকবে হয় আই, নাহলে ই, নাহলে 0, এই তিনটার যে কোনো একটা থাকবে। তাহলে দেখো তো এই তিনটা নিয়ে আমি যে শব্দগুলো পাবো, এই শব্দগুলো কি কখনোই তোমার এই ডিরেক্টর শব্দটার সমান হবে? ডিরেক্টর শব্দটা হবে? শুরুতে স্বরবর্ণ থাকলে কখন তুমি ডিরেক্টর শব্দটা পাবা? আই দিয়ে শুরু হলে ওটা কি ডিরেক্টর হবে? ই দিয়ে শুরু হলে ডিরেক্টর হবে? ও দিয়ে শুরু হলে ডিরেক্টর হবে? হবে না। দেখো তাইলে হবে না, হবে না হইলে এখানে -1টা কি হবে? -1টা কি হবে? সবাই বলো। হবে না, এখানে -1 হবে না, যদিও এটা পুনর্বিন্যাস মনে হতে পারে যে -1 হবে, বাট এখানে হবে না, কারণ শব্দটা শুরুই হচ্ছে স্বরবর্ণ দিয়ে, তার মানে শব্দটা আই ই ও দিয়ে শুরু হবে, তার মানে ডি ডিরেক্টরের সাথে এটা আসলে ম্যাচ করবে না। বুঝা গেছে ভাইয়া? এখানে কিন্তু আসলে ম্যাচ হবে না। ওকে, এইবার দেখো তাহলে আমি কিভাবে করব ম্যাথটা। ম্যাথটা করার ওয়েটা হচ্ছে, দেখো প্রথমে স্বরবর্ণ, স্বরবর্ণ আছে কয়টা? 3টা। তাইলে 3টা থেকে আমাকে একটা কি বাছাই করতে হবে, বা হচ্ছে যে একটা চুজ করতে হবে। তো তুমি 3p1 ও লিখতে পারো বা 3c1 ও লিখতে পারো, ম্যাটার না। এখন আমার কাজ শেষ হয়নি, আর বাকি আছে কয়টা? বাকি আছে 7টা। তাহলে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে আবার 2টা আর আছে না? 2টা আর আছে, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই তো অনেকে অ্যান্সার বলে দিচ্ছ। আমি আবার বলতেছি, যারা বুঝো নাই তাদের জন্য শুরুতে স্বরবর্ণ থাকবে, মানে প্রথম ঘরটায় আমার অপশন হচ্ছে 3টা, তাহলে 3টা থেকে আমি যে কোনো একটাকে চুজ করব। তাহলে 3p1 বা 3c1 যেটাই বলো, কারণ একটাকে তো আসলে সাজানোর কিছু নাই, p1 দিলেও যে কথা, c1 দিলেও সেম কথাই। তাইলে এখন 3p1 মানে এই আইইও এখান থেকে একটা চুজ করলাম ফার্স্ট ঘরের জন্য। এরপর আমার ঘর বাকি আছে কয়টা? 7টা। এই 7টা ঘরে কত উপায়ে সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল। বাট এই যে ডিরেক্টর শব্দে 2টা আর আছে না, তাহলে আর 2টার কারণে আমি কি করব? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। এবার বুঝা গেছে সবাই? হ্যাঁ, যারা এখনো বুঝো নাই একটু খাতা কলম নিয়ে বসে বসে আঁকো আমার সাথে, আমি যেগুলো আঁকছি আঁকলেই তোমার মাথায় ধরবে। হ্যাঁ আসলেই তো এখানে তো 2টা আর আছে, এইজন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়েছে। আচ্ছা এইবার আমাকে বলো এটার অ্যান্সারটা তোমরা কিভাবে বের করবা? প্রথমে ব্যঞ্জন বর্ণের অ্যান্সারটা কিভাবে বের করবা? প্রথমে ব্যঞ্জন বর্ণের অ্যান্সারটা কিভাবে বের করবা? আচ্ছা আমি যদি বলি প্রথমে ব্যঞ্জন বর্ণের অ্যান্সারটা বের করা হচ্ছে এই যে কত উপায় পুনর্বিন্যস্ত করা যায়, এটা থেকে তুমি হচ্ছে স্বরবর্ণেরটা বাদ দিলেই আসলে ব্যঞ্জন বর্ণেরটা পেয়ে যাবা। টোটাল পুনর্বিন্যাসের ওয়েটা থেকে স্বরবর্ণেরটা বাদ দিলেই তুমি ব্যঞ্জন বর্ণেরটা পেয়ে যাবা। এটা কি সবাই বুঝি? ওকে, তাহলে আমরা এভাবে করে ফেলবো যে টোটাল পুনর্বিন্যাস থেকে স্বরবর্ণেরটা বাদ দিব, তাইলেই ব্যঞ্জন বর্ণেরটা পেয়ে যাব। আচ্ছা যারা বলতেছো বুঝি না ভাইয়া, শুরু হবে হয় স্বরবর্ণ দিয়ে নাহলে ব্যঞ্জন বর্ণ দিয়ে, তাইলে
স্বরবর্ণের গুলা আর ব্যঞ্জন বর্ণের গুলা এই দুইটা মিলেই তো টোটাল পুনর্বিন্যাসটা হবে নাকি? তাহলে টোটাল পুনর্বিন্যাসটা থেকে স্বরবর্ণগুলা বাদ দিলেই কি প্রথমে ব্যঞ্জন বর্ণগুলা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। এখন পরের প্রবলেমটা চলে যাই। পরের প্রবলেমটা দেখো, এখানে আমাকে কি বলতেছে যে এইবার হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, তার মানে তোমার যে স্বরবর্ণগুলো আছে টোটাল শব্দ আছে 8টা, টোটাল হচ্ছে 8টা, আর এখানে ভাওয়েল আছে কয়টা? ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে আই ই 0 মানে সরি আই ই ও মানে হচ্ছে 3টা। তো এই 3টাকে তোমার একত্রে রাখতে হবে। এই 3টাকে একত্রে রাখলে কি রকম হয় ভাইয়া? এই যে আই ই ও চিন্তা করতে পারো, এরা তিনজন হচ্ছে বন্ধু, এরা তিনজন হচ্ছে সবসময় সাথে সাথে থাকবে। আর হচ্ছে বাকি এই যে ডিরেক্টর ডি আর সি টি আর, এরা হচ্ছে এদের আশেপাশে ঘুরঘুর করবে। তাহলে এখন দেখো, তাহলে এখন আমি পুরোটা চিন্তা করতে পারি যে এরা আসলে কখনোই বাইরের লোকজনের সাথে মিশবে না। তাহলে এখানে টোটাল বর্ণ আছে কয়টা? আমি কিভাবে চিন্তা করব? টোটাল বর্ণ কয়টা চিন্তা করব এখানে? সবাই বলতো এখানে টোটাল বর্ণ কয়টা চিন্তা করব? টোটাল বর্ণ চিন্তা করব এই যে এখানে বাইরে 5টা আর এই পুরা স্বরবর্ণগুলোকে মিলে চিন্তা করব 6টা। তাহলে আমার বিন্যাসটা কি হবে সবাই বলো তো? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেন? কারণ এই যে দুইটা আর আছে রিপিটেশন, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখন ভাইয়া, এখন কথা হচ্ছে এই যে এরা ভিতরে আছে, এরা তো নিজেদের মধ্যে বিন্যাস হইতে পারে না। এরা কিন্তু নিজেদের মধ্যে বিন্যাস হইতে পারে। এরা বিন্যাস হইতে পারে বলে এজন্য 3 ফ্যাক্টোরিয়াল। আমি আবার বলি, দেখো তোমরা, আমরা হচ্ছে যাদেরকে একত্রে রাখতে বলছে তাদেরকে হচ্ছে একটা বস্তার মধ্যে ঢুকায় ফেলবো। একটা বস্তার মধ্যে ঢুকায় ফেলে এদেরকে হচ্ছে একসাথে নিয়ে আসবো। নিয়ে এসে এখন তাইলে আমরা টোটাল কয়টা বর্ণ পেয়ে গেলাম? 6টা বর্ণ পেয়ে গেলাম। 6টা বর্ণ পেয়ে গেলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে যে যেহেতু দুইটা আর রিপিটেশন হইতেছে, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করার পর এখন আমি দেখতেছি যে বস্তার ভিতরে 3 জন আছে, এরা তো নিজেদের মধ্যে ইচ্ছামতো বিন্যাস হইতে পারে, এইজন্য 3 জনের জন্য হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আমি কত উপায়ে সাজাইতে পারি। আচ্ছা, তাইলে কেউ আমাকে বলে একত্রে না রেখে কি হবে? টোটালটা মাইনাস একত্রে রেখে। হ্যাঁ, অনেকে চ্যাটে অ্যানসারটা লিখে ফেলছো অলরেডি। তাহলে আমার টোটাল ছিল হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর একত্রে রেখে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। সুন্দর মতো মিলে গেল। এটা বুঝতে পারছি সবাই? একত্রে রেখেটাকে বের করে টোটালটা থেকে, মানে টোটাল কতগুলো বিন্যাস আছে এটা থেকে বিয়োগ করে দিলেই হচ্ছে পেয়ে যাব একত্রে না রেখে। এখন ভাইয়া, এখন আরেকটা ইস্যু, সেটা হচ্ছে একত্রে না। এবার কোশ্চেনটা কি বলছে? পাশাপাশি না রেখে। পাশাপাশি মানে কি? দেখো ভাইয়া, একত্রে হয় আসলে কয়েকজনের বেলায়, যেমন মনে করো এখানে 3 জন আছে বা 4 জন আছে এরকম। পাশাপাশিটা আসলে হয় কয়জন? স্কুলে যেরকম আমরা পাশাপাশি বসতাম, পাশাপাশি হয় আসলে শুধু 2 জনের বেলায়। শুধু 2 জনকে নিয়ে আমরা পাশাপাশি চিন্তা করতে পারি। তাইলে এখন দুইটা স্বরবর্ণকে তুমি পাশাপাশি আসতে দিবা না। তার মানে তুমি শব্দে এই যে আই এর সাথে ই যাইতে দিবা না, বা ই এর সাথে ও যাইতে দিবা না, বা ও এর সাথে আই যাইতে দিবা না। তাইলে এইটা আটকানোর জন্য তুমি কি করবা? এটা আটকানোর জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলোকে হচ্ছে বলবা যে এই তোমরা গার্ড দাও। ওরা কি গার্ড দিবে? যাতে দুইটা স্বরবর্ণ কখনোই পাশাপাশি না আসতে পারে। তাইলে এই যে ব্যঞ্জন বর্ণগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা, সবুজ জায়গাগুলা, এই জায়গাগুলো তুমি আসলে ভাওয়েল গুলোকে বসাবা। এই জায়গায় ভাওয়েল গুলোকে বসালে সুবিধা কি? মনে করো আর এর এই পাশে বসাইছো, মাঝখানে তো আর আছে, এই পাশে আরেকটা ভাওয়েল দিলেও কিন্তু দুইটা ভাওয়েল পাশাপাশি যাইতে পারতেছে না। বা মনে করো এইখানে দিলা, তাইলে এই ভাওয়েলটা কিন্তু আটকা পড়ে গেছে দুইটা কনসোনেন্টের মাঝখানে। সে এই পাশে ভাওয়েল থাকতে পারে বা এই পাশে থাকতে পারে, তাদের পাশাপাশি কখনো যাইতে পারবে না। তাইলে এটাই হচ্ছে যে পাশাপাশি না রেখে বললে তুমি আসলে এইভাবে দিয়ে দিবা। বুঝা গেছে?
তাহলে এখন দেখো আমার জন্য এই যে ফাঁকা জায়গা কয়টা আছে, সবাই বলো তো ফাঁকা জায়গা কয়টা। এখানে ব্যঞ্জন বর্ণগুলা দিয়ে যে আমরা ফাঁকা জায়গা পেলাম, কয়টা ফাঁকা জায়গা পেলাম? 6টা। এই তো সবাই বুঝতে পারছি, 6টা ফাঁকা জায়গা আমাদের। তাহলে এই 6টা ফাঁকা জায়গায় আমরা কি করব, কয়টা ভাওয়েল বসাবো? 6টা ফাঁকা জায়গায় কয়টা ভাওয়েল বসাবো? 6টা ফাঁকা জায়গায় 3টা ভাওয়েল বসাবো। 6p3, এই যে আমাদের ভাওয়েল কিন্তু 3টা। তাইলে 3টা বসানোর পর এখন আমাদের কনসোনেন্ট গুলা, তারা কি মন খারাপ করবে না যে আমাদের বিন্যাস হলো না? তাহলে তাদেরকেও কিন্তু বিন্যাস করে দিতে হবে। স্বাধীন বলছো ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, না ভাই ইনটু 5 ফ্যাক্টোরিয়াল না, এখানে কিন্তু দুইটা আর আছে, এই যে ক্রিমিনাল গুলা। তো এদের জন্য হচ্ছে যেহেতু রিপিটেশন আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। বুঝতে পারছি সবাই? প্রথমে আমি কি করব, প্রথমে আমি হচ্ছে যাদেরকে পাশাপাশি না রাখতে বলছে তাদের উল্টাটা করব, মানে ব্যঞ্জন বর্ণগুলোকে আগে বসায় নিব, যে তোমরা গার্ড দিবা যাতে দুইটা স্বরবর্ণ পাশাপাশি না যাইতে পারে। তাইলে দুইটা স্বরবর্ণ যদি পাশাপাশি না যেতে পারে তো ব্যঞ্জন বর্ণগুলোকে বসায় দিলাম, বসায় দিয়ে এদের ফাঁকা জায়গাগুলোকে আইডেন্টিফাই করলাম যে কয়টা ফাঁকা জায়গা আছে, 6টা। বসাইতে হবে কয়টা ভাওয়েল? 3টা। তাইলে 6p3। শুধু বসানো না, দেখো পি দিয়ে এখানে আমি কি বুঝাইছি, পি দিয়ে আমি বুঝাইছি যে 3টা তো বসাবোই, আবার এটা কিন্তু সাজতেও পারে। তার মনে করো যে আইটা সামনে বসাইলা, ওটা পিছনে বসাইলা, ইটা এখানে বসাইলা, তো ইচ্ছা মতো, ঠিক আছে, এরা যে কোনো পজিশনে বসতে পারে, এই কারণে পি, ঠিক আছে, আগে পরে হইতে পারবে। এখন তাইলে 6p3 হয়ে গেল যে আমার ভাওয়েল গুলো কত উপায়ে বসানো যায়, এবার হচ্ছে মানে সাজানো যায়। এবার হচ্ছে আমার কনসোনেন্ট গুলোর দিকে তাকাইতে হবে। 5 জন আছে, এই 5 জন বেচারাকেও আমি সাজায় ফেলবো 5 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু দুইটা আর আছে এই জন্য আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব, কারণ রিপিটেশনের জন্য ভাগ করে দিতে হয়। আচ্ছা, একজন প্রশ্ন করছো ভাইয়া এটার উল্টাটা কি পসিবল? না ভাইয়া, উল্টাটা পসিবল না, কারণ উল্টাটা করতে গেলে ভাওয়েল আছে 3টা, ফাঁকা স্পেস পাবা 4টা, বাট কনসোনেন্ট আছে 5টা, বসাইতে তো পারবা না। তো উল্টাটা আসলে পসিবল না। একজন বলতেছে ভাওয়েলগুলো নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে। এই যে ভাইয়া 6p3 কেন করলাম, নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে, নিজেদের মধ্যে না, ঠিক এই যে ফাঁকা জায়গাগুলো বসে বসে বিন্যাস হতে পারে, মানে ইচ্ছা মতো যে কোনো পজিশনে বসতে পারে, বাট এই সবুজ জায়গায় বসতে হবে, অন্য কোনো জায়গা তার জন্য অ্যালাউড না। ওকে, এইটুকু সবাই বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সামনে আগায় যাই। দেখো এখন তোমাদের জন্য হচ্ছে একটা পোল কোশ্চেন, এটা হচ্ছে এই যে একত্রে রেখে এতক্ষণ পড়াইলাম, সরি একত্রে রেখে এতক্ষণ পড়াইলাম, সরি সমস্যা হয়ে গেছে, একত্রে রেখেটার অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্যই এটা দেওয়া। দেখো এখানে যে শব্দটা দেওয়া আছে এটা আসলে জিউতে আসছিল, তো তোমাদেরকে এই পোলটাও 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তাড়াতাড়ি করে এটার অ্যানসারটা দিয়ে দাও। অনেকে হচ্ছে যে অ্যানসারটা অলরেডি চ্যাটে লিখে ফেলছো, ভালো, তোমরা খুব ভালো, তোমরা খুব ফাস্ট। একটু তাড়াতাড়ি পোলটা পার্টিসিপেট করো ভাইরা। এই যে কচুয়া শব্দটার স্বরবর্ণগুলো একত্রে রেখে কত ভাবে সাজানো যায়। তাহলে ফার্স্ট হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মানে কি, এরা নিজেদের মতো, এরা এদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ঘুরবে। আর 10 সেকেন্ড সময় আছে, তোমাদের অনেকেই কিন্তু এখনো ভোট দাও নাই, তাড়াতাড়ি করে ভোট দাও। লাস্ট অঙ্কটা রিপিট, এই যে এখানে তো হয়ে যাবে রিপিট। অনেকে অ্যানসার বের করে ফেলছে। আচ্ছা, আমাদের টাইম আপ হয়ে গেছে, মাত্র 50% মানুষজন ভোট দিছো। তো যারা ভোট দিছে এদের মধ্যে ম্যাক্সিমাম ভোট দিছে হচ্ছে 72, যেটা হ্যাঁ এটাই হচ্ছে অ্যানসার। এখন আমরা দেখব যে
আমরা কিভাবে 72টা পাইলাম। আচ্ছা দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। স্বরবর্ণগুলোকে একত্রে রাখলে স্বরবর্ণগুলো আগে বের করে নিয়ে আসি, এ ইউ এ, আর ব্যঞ্জন বর্ণ তাহলে থাকতেছে কে সি এইচ। তাহলে বলো তো এখানে আমার টোটাল বর্ণ হলো কয়টা, বলো সবাই টোটাল বর্ণ হলো কয়টা? টোটাল বর্ণ কিন্তু এখানে 4টা, এই তো। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, যেটা নিজের মধ্যে ইচ্ছা মতো 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজতে পারে। এখন আমার হচ্ছে বস্তার ভিতরে হাত দিতে হবে। বস্তার ভিতরে কি আছে? 3টা আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল হবে, 3 ফ্যাক্টোরিয়াল হবে শুধু না, নিচে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এই যে এ আছে দুইটা রিপিটেশন হইতেছে। তাহলে এটার মানটা যদি আমরা বের করি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3, এটা চলে আসে 72। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 72। আচ্ছা তোমরা একটা জিনিস করবা, সেটা হচ্ছে 1 থেকে 10 এই সংখ্যাগুলার বর্গ, তারপর মানে স্কয়ার, কিউব আর ফ্যাক্টোরিয়াল, এগুলোর ভ্যালুগুলো মুখস্থ রাখবা। তাহলে তোমাদের ওই যে ভার্সিটি এক্সামে যে ক্যালকুলেশন গুলা, ওগুলাতে অনেক হেল্প পাবা, ওই হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে হবে না। আচ্ছা এখন ভাইয়া আমি এটাকে বললাম যে এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমাদের পুনর্বিন্যাসটা তোমরা আসলে বুঝছো কিনা। সেটা হচ্ছে স্বরবর্ণ সামনে রেখে কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়। স্বরবর্ণ সামনে রেখে পুনর্বিন্যাস করার উপায়। স্বরবর্ণ সামনে রেখে পুনর্বিন্যাস করার উপায়। মাইনাস হবে নাকি হবে না, আমাকে জাস্ট এটা বললে হবে, অ্যানসারটা লাগবে না। মাইনাস হবে নাকি হবে না এটা বললে হবে। মাইনাস হবে নাকি হবে না। আচ্ছা ভাইয়া দেখো, মেইন শব্দটাই শুরু হয়েছে কি দিয়ে? কে দিয়ে। আর এখানে আমি বলছি স্বরবর্ণ সামনে রেখে। তাহলে স্বরবর্ণ যদি সামনে রাখি, আমার সামনে থাকবে কি? এ ইউ বা এ, মানে এই আসলে আলটিমেটলি এ বা ইউ সামনে থাকবে। তাহলে এ বা ইউ সামনে থাকলে এই যে কচুয়া, মানে কে দিয়ে শুরু হয়, এরকম কোন শব্দ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে আসলে কখনোই এখানে 1 বিয়োগ হবে না। ঠিক আছে, এখানে 1 বিয়োগ হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের টপিকটা চলে যাই। আচ্ছা দেখো এখানে যেটা বলছে যে আবার সেই ডিরেক্টর শব্দের চলে গেলাম। ডিরেক্টর শব্দে এবার আমি বলতেছি স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করব না। স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করব না মানে এই যে আই ই ও, এরা বলবে যে ভাই আমি জমিদার, আমি হচ্ছে আমার জায়গা থেকে সরবো না, তোমরা বাকিরা যা ইচ্ছা তাই করো। ঠিক আছে, তো ওদেরকে তাইলে বিরক্ত করা যাবে না। ঠিক আছে, ওরা কিন্তু তাইলে মাইর দিবে। তাহলে ওদেরকে যদি আমরা না সরাইতে পারি, তাহলে আমরা সরাইতে পারবো শুধু কাদেরকে বলো তো? এই 3জন ফিক্স, তারা নিজেদের জায়গা থেকে সরবে না। আমরা সরাইতে পারবো শুধু হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলোকে। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? আছেই 5টা। কারণ আমরা জানি যে টোটাল হচ্ছে 8টা, ভাওয়েল হচ্ছে 3টা, কনসোনেন্ট হচ্ছে 5টা, যেখানে হচ্ছে 2টা আর, এটা মনে রাখতে হবে। তাহলে আমার স্বরবর্ণ সরবে না জায়গায়। স্বরবর্ণগুলো বলবে যে আমি 2 নম্বরে বসছিলাম 2 নম্বরে, আমি 4 নম্বরে বসছি 4 নম্বরে, আমি লাস্টের আগে বসছি আমি লাস্টের আগে। তাহলে বাকি যে পজিশন গুলা এই যে 1টা 2টা 3টা 4টা 5টা পজিশনে, শুধু এই 5টা পজিশনে চেঞ্জ হবে। তাহলে 5টা পজিশনে চেঞ্জ হলে 5 ফ্যাক্টোরিয়াল। বাট যেহেতু এই যে 2টা আর আছে, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা অনেকে অ্যানসারটা বল দিছো অলরেডি, 60। আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখো, এরপরে কোশ্চেনটা কি বলছে? আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না। আপেক্ষিক অবস্থান বলতে আসলে কি বোঝানো হয়েছে ভাইয়া? আপেক্ষিক অবস্থান বলতে আসলে বোঝানো হয়েছে যে ডিরেক্টর শব্দটা যেটা, এটা যদি চিন্তা করো, এটা প্রথমে কি আছে? ডি। ডি মানে কি আসলে? ডি মানে হচ্ছে এটা কনসোনেন্ট, তারপর আই, আই মানে ভাওয়েল, তারপর আর, আর মানে কনসোনেন্ট, আবার ভাওয়েল, কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট।
তার মানে তুমি যতভাবেই করো না কেন তোমাকে আসলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না। তার মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এইভাবে রাখতে হবে। তার মানে তুমি যত নতুন শব্দই বানানো কেন ওই শব্দগুলোতে ভাওয়েল গুলা ঠিক এই পজিশনেই আসবে আর কনসোনেন্ট গুলা ঠিক মানে তাদের ওই পজিশনেই থাকবে। ঠিক আছে, তাইলে আসলে আপেক্ষিক অবস্থানটা পরিবর্তন হচ্ছে না। তো এইটা কিভাবে করা যায় ভাইয়া? এটা করব এমন ভাবে যে দেখো আমি ফার্স্টে ভাওয়েল গুলা নিয়ে কাজ করব। আমার ভাওয়েল আছে কয়টা, মানে ভাওয়েল বসানোর জায়গা আছে কয়টা? তিনটা। এই তো হ্যাঁ, অনেকে লিখতেছো ভাওয়েল বসানোর জায়গা আছে তিনটা। তাহলে আমরা এখানে ভাওয়েল বসাবো কয়টা? ভাওয়েল আছে তো তিনটা, তার মানে তিনটা বসাবো। তাহলে 3p3। আর আমার কনসোনেন্ট বসানোর জায়গা আছে কয়টা? 5টা। তাহলে ওইগুলাকে বসানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এটা 3p3 না লিখে একবারে 3p3 না লিখে একবারে 3 ফ্যাক্টোরিয়াল লিখে দাও। শেষ। তিনটা জায়গা আছে, তিনটাকে বসাবা তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আর 5টা কনসোনেন্ট 5টাকে বসাবা তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। বাট যেহেতু দুইটা আর তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার অ্যানসারটাও তোমরা বের করে ফেলছো, অনেকে লিখতেছো কমেন্টে। 360, হ্যাঁ 360 ঠিক আছে। না 300 না ভাই, তো what answer? আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে ভাওয়েল গুলার জায়গায় থেকে যাবে। মানে আই ও এর বাসায় যেতে পারবে, ও ই এর বাসায় যেতে পারবে, কিন্তু ভাওয়েল গুলো কখনো কনসোনেন্টের বাসায় যেতে পারবে না। ঠিক আছে, শত্রুতা আর কি। তো তারা নিজেরা ভাওয়েল গুলো নিজেদের মধ্যে বন্ধু, কনসোনেন্ট গুলো নিজেদের মধ্যে বন্ধু। হ্যাঁ, আচ্ছা ক্যালকুলেশন ভুল হইতেই পারে। আমরা হচ্ছে পরের ম্যাথটা চলে যাই। এখন দেখো এখানে আরো কিছু এই ডিরেক্টর ওয়ার্ডটা নিয়ে প্রবলেম। দেখো স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন না করে, এখন ভাই ক্রম পরিবর্তন না করে জিনিসটা কি, বা একই ক্রম জিনিসটা কি? ক্রম পরিবর্তন না করে মানে কি বুঝায়? ক্রম পরিবর্তন না করে যেটা বুঝায় সেটা হচ্ছে যে দেখো মনে করো আমি চিন্তা করলাম যে আই ই ও এইটা আসলে যেই ক্রমে আছে, এটা মানে শব্দটা আসলে যেই ক্রমে আছে ই আই ও, এটা যদি লিখে ফেলি এটা কিন্তু ক্রমটা চেঞ্জ হয়ে গেল, ক্রম চেঞ্জ হয়ে গেছে, ক্রমটা চেঞ্জ। এখন আমি চাচ্ছি যে ক্রমটা চেঞ্জ না হোক। তাইলে তুমি যখন ক্রমটা চেঞ্জ না হোক চাবা তখন তুমি ধরে নিবা যে তারা এক জাতীয়। এবং এক জাতীয় কিভাবে ধরবা? এক জাতীয় ধরার জন্য তুমি আসলে যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে যে তুমি শব্দটা লিখবা যে ডাইরেক্টর, আর যাদেরকে তুমি এক জাতীয় ধরছো তাদেরকে তুমি চিন্তা করবা যে এগুলো হচ্ছে স্টার। যাদেরকে তুমি এক জাতীয় ধরছো তাদেরকে তুমি চিন্তা করবা স্টার। আচ্ছা ভাই, আমি তো এখনো বুঝানো শেষ করিনি, পুরোটা শেষ করি তারপর আবার বুঝাবো, সমস্যা নেই। আমি যেটা বলতেছিলাম ভাইয়ারা শুনো, ক্রম পরিবর্তন করা যাবে না। তার মানে এই যে ডিরেক্টর শব্দটা আই আগে ছিল, ই মাঝখানে ছিল, ও শেষে ছিল, আমার সবসময় যাতে এরকম থাকে ই আই ও, মানে কেউ সামনে পিছনে করতে পারবে না। তাইলে এটার জন্য তোমাকে কি করতে হবে? এই যে আই ই ও এগুলো যেহেতু ক্রম পরিবর্তন করতে পারবা না, এগুলাকে তুমি বলবা যে তোমরা এখন স্টার হয়ে গেছো, তোমাদের এখন অনেক খ্যাতি, তোমরা স্টার হয়ে গেছো। স্টার হয়ে যাওয়ার পরে সুবিধাটা কি? এক জাতীয় বলছি কারণ হচ্ছে যে ভাইয়া এক জাতীয় চিন্তা করলে, এক জাতীয় সামনে পিছনে করলে আসলে অর্ডারটা টের পাওয়া যায় না, মানে ওটার জন্য আলাদা কিছু হয় না। এখন তাইলে দেখো এখানে আমার টোটাল বর্ণ আছে কয়টা বলো তো সবাই? সবাই এখানে 5 ফ্যাক্টোরিয়াল বলতেছো। টোটাল বর্ণ আছে কয়টা এখানে বলো? টোটাল বর্ণ কয়টা এখানে? টোটাল বর্ণ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই স্টার গুলাকেও কিন্তু বর্ণ হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে আমার বিন্যাসটা কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল। কাজ কি শেষ? কাজ কি শেষ হবে? না, কাজ কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ এই যে ভাই আর রিপিটেড আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল।
আর রিপিটেড থাকার চাইতে আরেকটা বড় কাহিনী আছে, বড় কাহিনীটা হচ্ছে এই যে স্টার গুলো কি রিপিট না, এক জাতীয় মানে কি রিপিট না, তাহলে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ক্রম পরিবর্তন না করে বললে আমরা সহজ কথায় কি করব, ক্রম পরিবর্তন করা যাবে না, তার মানে আমরা এদেরকে স্টার ধরে নিব, বা সহজ কথায় তাদেরকে এক জাতীয় ধরে নিব। যে চিন্তা করব যে তারা তিনজনই আসলে আই, বা তিনজনই আসলে ই, বা তিনজনই আসলে ও। তো সহজ কথায় স্টার ধরে নিছি। তাহলে এখন আমার টোটাল ওয়ার্ড সেমই থাকবে, 8টাই থাকবে। যেহেতু আমার দুইটা আর ছিল এইজন্য 2 ফ্যাক্টোরিয়াল হবে। আর যেহেতু আমার স্টার 3টা, তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তো এটাও তোমরা ক্যালকুলেশন করলে মানটা বের করে ফেলতে পারবা। এখন চলে আসো আমাদের এই ম্যাথটা কি বলতেছে যে কত উপায়ে সাজানো যাবে। এটা দেখে অনেকে আবার ভাবে যে পুনর্বিন্যাস হয়ে গেছে, না ভাই এটা পুনর্বিন্যাস না, এটা হচ্ছে কত উপায়ে সাজানো যাবে। তাহলে সাজানো যাবে বললে কি করতে হবে, তুমি হচ্ছে শেষে আরটা বসায় দিবা, আর বসায় দিলে এখানে থাকে হচ্ছে যে বাকি 7টা বর্ণ, বাকি 7টা বর্ণ। এবং এই 7টা বর্ণ কি কি যদি আমি একটু লিখতে চাই কষ্ট করে, বর্ণগুলো হচ্ছে ডি, আই, আর, এটা কোন আর আমি আসলে জানি না, সামনে আর না পিছনে আর ম্যাটার করেও না, সি, টি। 7টা বর্ণ আছে এবং 7টা বর্ণ, এখানে কোনো রিপিটেশন আছে ভাইয়া? রিপিটেশন নাই। তাহলে এটা সিম্পলি 7 ফ্যাক্টোরিয়াল। তোমরা অনেকে 2 দিয়ে ভাগ করতেছো, 2 দিয়ে ভাগটা আসলে হবে না। মনে রাখবে এই আরটাকে যখন তুমি বসায় দিছো, এটা আসলে দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে। এর আর এই বাকি শব্দটার উপর কোনো অধিকার নাই। একে সবাই আলাদা করে দিছে ভাগ দিয়ে, বলছে যে তুমি শেষে বসো, তার মানে তুমি আলাদা। তো ওকে যখন আলাদা করে দিছে, আমি পাচ্ছি হচ্ছে আর 7 জন। আচ্ছা আমি একটা ওয়ার্ড লিখি নাই, ওটাকে লিখি নাই, 7 জন পাচ্ছি। তো 7 জন পাচ্ছি যে এই 7 জনে কিন্তু কোনো রিপিট নাই, এজন্য 7 ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু কোনো রিপিট নাই, এই কারণে ভাগার মতো কিছু নাই। এই যে কালো আর মানে যে আগে বসে গেছে লাস্ট পজিশনে, আর এই সবুজ আর, এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই, কেউ কাউকে চিনে না। এই ম্যাথে যেরকম দুইজন ভাই ভাই ছিল, এখানে আসলে এরকম না। আর বসে গেছে মানে তার কাজ শেষ, সে ওইখানে ইন্নালিল্লাহ। আর এখানে যে আছে সেখানে আসলে এখানে কারোরই কোনো রিপিট নাই, এই কারণে আসলে এখানে ভাগ হবে না। পরের টপিকটা চলে আমরা। এখন দেখো এখানে হচ্ছে পুনর্বিন্যাস রিলেটেড প্রবলেমগুলা, পুনর্বিন্যাস রিলেটেড প্রবলেমগুলো আমরা কিভাবে ডিল করব। দেখো আমার যদি এমন হয় যে আমি n সংখ্যক জিনিস প্রত্যেকটা হচ্ছে r বার করে নিতে পারতেছি, তাইলে আমার বিন্যাসের সংখ্যা হবে n টু দি পাওয়ার r। এতদিন আমরা কি দেখে অভ্যস্ত, npr, এখন হচ্ছে n টু দি পাওয়ার r। n টু দি পাওয়ার r জিনিসটা কি রকম দেখো ভাইয়া, মনে করো তুমি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার দিন গেছো। তো ক্রীড়া প্রতিযোগিতার দিন হচ্ছে মনে করো তোমাদের ক্লাস থেকে 10 জনই আছে, সবাই যায় নাই। তো তোমাদেরকে বলছে যে 3টা প্রাইজ দিবে, প্রাইজ 3টা কিরকম, প্রথম প্রাইজটা হচ্ছে যে মনে করো 1 নাম্বারটা হচ্ছে যে কে সবচেয়ে ভদ্র, এটার জন্য। 2 নাম্বারটা হচ্ছে কে স্কুলে নিয়মিত আসে। 3 নাম্বারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তাইলে এখন দেখো, এখন আসলে ইস্যুটা কি হচ্ছে, ফার্স্ট প্রাইজটা আসলে কয়জন পাইতে পারে, ফার্স্ট প্রাইজটা কয়জন পাইতে পারে। ফার্স্ট প্রাইজটা আসলে 10 জনই পাইতে পারে, এত সহজ, আমরা সবাই জানি, সবাই বুঝি। সেকেন্ড প্রাইজটা কয়জন পাইতে পারে, 10 জন নাকি 9 জন, এটা সবাই বলো, এটা ক্রুশিয়াল, এটা একটু চিন্তা ভাবনা করে বলবা। ফার্স্ট প্রাইজটা ছিল কে ভদ্র সেটার জন্য, যে ভদ্র। সেকেন্ড প্রাইজটা ছিল কি, সেকেন্ড প্রাইজটা হচ্ছে স্কুলে নিয়মিত আসো। তাহলে দেখো একটা ছেলে ভদ্র হলে, আচ্ছা বেশি ছোট হয়ে গেছে লেখাটা, চেঞ্জ করে দিচ্ছি। একটা ছেলে যদি ভদ্র হয়, সে কি স্কুলে নিয়মিত আসতে পারে না, নাকি এমন কোন নিয়ম আছে যে ভদ্র হলে সে নিয়মিত স্কুলে আসবে না? এমন কিন্তু কোন নিয়ম নাই। তাহলে সে এই প্রাইজটাও পাইতে পারে, যে সে ভদ্র আবার সে স্কুলে নিয়মিত আসে। এরপরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাইলে এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্নতাটাও কিন্তু 10ই পাইতে পারে, মানে 10টা অপশন। তাইলে এখানে আমার কি হলো 10 টু দি পাওয়ার 3, মানে এখানে কিন্তু আসলে রিপিটেশন হয়েছে, এই যে n টু দি পাওয়ার r। বুঝতে পারছি ভাইয়া?
আচ্ছা, এইটার সাথে এখন মনে করো এই 10 জন নিয়ে তুমি আসলে রেস করতেছো, মানে দৌড়, 10 জন হচ্ছে দৌড় দিবে, তাহলে দৌড় প্রতিযোগিতায় কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না ভাইয়া? দৌড় প্রতিযোগিতা কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না? তাহলে এখানে 10 জন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে কয়জন, মানে কত উপায়ে হতে পারে? 10 জন দৌড় দিতেছো ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, তাহলে কত উপায়ে হতে পারে? এই ফার্স্ট সেকেন্ড থার্ড কি একজন হয় রে ভাই? কি কথা, 10 ফ্যাক্টোরিয়াল ধারে কাছেও নাই, 10 টু দি পাওয়ার 3। হ্যাঁ, একজনই ফার্স্ট হবে, একজনই সেকেন্ড হবে, একজনই থার্ড হবে না। দৌড় প্রতিযোগিতা এরকম দেখছো জীবনে? 10p3, এই যে একজন এসে বললো মাত্র 10p3। পি কেন ভাইয়া? কারণ এখানে অর্ডারটা ম্যাটার করতেছে। সিনা এই সিনা, এখানে কিন্তু পি 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 হবে, অর্ডারটা ম্যাটার করতেছে। 10p3, 10 জন দৌড় দিতেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে 3 জন, এবং একজন ফার্স্ট হইলে আরেকজন সেকেন্ড হইলে এটা যে ক্রম, ফার্স্ট সেকেন্ড থার্ড উল্টা করলে কিন্তু সেই ক্রম না, তার মানে এখানে ক্রম ম্যাটার করতেছে, ঠিক আছে? রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, এইজন্য হচ্ছে 10p3। হ্যাঁ, আমি বলার পর সবাই ধুমায় 10p3 লিখতেছে। কি অবস্থা, মানুষজনের মানে সততা নাই কোনো, আমার থেকে শুনে শুনে অ্যান্সার লিখতেছো। আচ্ছা, তাহলে দেখো দৌড় প্রতিযোগিতায় অর্ডারটা ম্যাটার করে এবং রিপিট করা যাবে না, কারণ একই মানুষ কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে না ভাইয়া, এটা কিন্তু পসিবল না, ঠিক আছে? তাহলে 10p3। বাট এইখানে এই যে প্রাইস দিতেছো, এইখানে দেখো এখানে কিন্তু এই যে ভদ্র হওয়ার জন্য 10 জনই প্রাইসটা পাইতে পারে, নিয়মিত হওয়ার জন্য 10 জনই আসলে প্রাইসটা চাইতে পারে, পরিষ্কার হওয়ার জন্য 10 জনই আসলে চাইতে পারে। তাহলে এখানে কিন্তু আবার 10 টু দি পাওয়ার 3 হবে। হ্যাঁ, একজন 10c3 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটা তো পারমুটেশন তো আসলে এটাই হয়। তো এখানে কিন্তু রিপিটেশন অ্যালাউ করে। সেম ভাবে আমি যখন এই যে ভোটারের প্রবলেমটা সলভ করব, ভোটারের প্রবলেমে কি হয়েছে দেখো তো, ভোটারের প্রবলেমটা কি হয়েছে বলো তো? আমার ভোটার আছে 5 জন, তাহলে 5 জন ভোটার যখন আমার ভোটটা দিতে যাবে, 5 জন ভোটার দেখবে প্রার্থী আছে কয়জন? 3 জন। তাহলে সে কি 3 জনকেই ভোটটা দিতে পারে, দিবে লাস্টে একজনকে, বাট সে দিতে পারে কয়জনকে? 3 জনকেই। তাহলে ফার্স্ট ভোটারটা ভোট দিতে পারে 3 জনকে, সেকেন্ড ভোটারটাও ভোট দিতে পারে 3 জনকে, থার্ড ভোটারটাও ভোট দিতে পারে 3 জনকে, এবার সবাই আসলে 3 জনকে ভোট দিতে পারে। তাহলে 3 3 3 3, 5 জনের 3 মানে 3 টু দি পাওয়ার 5। বুঝতে পারছি ভাইয়া? রিপিটেশনে এটা যারা এখনো বুঝো নাই তাদের জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, যে মনে করো তুমি হচ্ছে, তোমাকে অনেক মানুষজন পছন্দ করে, তোমাকে গিফট দিছে, দিতে দিতে একদম 13টা আংটি গিফট দিয়ে ফেলছে। এখন তোমার আঙ্গুল তো 10টা, এখন এই 10টা আঙ্গুলে 13টা আংটি তুমি কত উপায় করতে পারো? 10টা আঙ্গুলে 13টা আংটি তুমি কত উপায়ে করতে পারো? 10টা আঙ্গুলে 13টা আংটি তুমি কত উপায়ে করতে পারো? তাহলে এখানে তুমি চিন্তা করবা যে আসলে রিপিটেশনটা হইতে পারে কিভাবে। তোমাকে হচ্ছে ঠিক পার্সপেক্টিভটা খুঁজে বের করা লাগবে, কে আসলে রিপিট হইতে পারে, কে রিপিট হইতে পারে। এখানে দেখো তো, আংটি রিপিট হইতে পারে নাকি আঙ্গুল রিপিট হইতে পারে? দেখো প্রতিটা আংটির জন্য, এই যে 13টা আংটি, প্রতিটা আংটির জন্য আমার কিন্তু অপশন হচ্ছে 10টা করে, যে একটা আংটি তুমি হাতে নিবা, নিয়া তুমি তারপরে বলবা যে এই রিংটা কি আমি 1 নাম্বার আঙ্গুলে পরবো না 2 নাম্বার আঙ্গুলে নাকি এরকম। তাহলে সেকেন্ড রিংটার জন্য সেম 10, থার্ডটার জন্য 10, এভাবে 10 10 10 চলতেই থাকবে। তাহলে 13 পর্যন্ত হবে, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে 10 টু দি পাওয়ার 13। না, 13 টু দি পাওয়ার 10 না ভাইয়া, 10 টু দি পাওয়ার 13। তোমার আঙ্গুলটা হচ্ছে নিতে পারবে, যে আসলে রিপিটেশন নিতে পারবে সে হচ্ছে n, আর যে নিতে পারবে না রিপিটেশনটা সে হচ্ছে r। কিভাবে নিতে পারবে না চিন্তা করো, তুমি কি একই রিং 2টা আঙ্গুলে পরাইতে পারবে একসাথে ভাইয়া? এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না। তুমি আসলে যেটা করতে পারবা সেটা হচ্ছে যে একই ফিঙ্গারে অনেকগুলো রিং পরাইতে পারবা, তাহলে রিপিটেশনটা কার হইতে পারবে? এই যে ফিঙ্গারের হইতে পারবে।
হ্যাঁ আমরা ধরে নিচ্ছি ছোট ছোট রিং আর কি, তাহলে এক আঙ্গুলে তুমি চাইলে 13টাও পড়াইতে পারবা। তাহলে যার রিপিটেশন হইতে পারবে সে থাকবে নিচে, আর যে রিপিটেড হবে সে থাকবে উপরে। এখন তাহলে দেখো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি যে 1 2 4 6 8 9 অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে আমি আসলে বক্স এঁকে ফেলতে পারি একটা। তাহলে এই বক্সে আমি আসলে কয়টা ডিজিট বসাতে পারবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা বসাতে পারবো। পরের বক্সের জন্য আমি আসলে কয়টা ডিজিট বসাতে পারবো? হ্যাঁ, অনেকে অ্যানসার লিখে দিছে অলরেডি। পরের ডিজিটেও আমি কিন্তু 6টা বসাতে পারবো, কারণ এখানে বলে দিছে যে পুনরাবৃত্তি করতে পারবা। তারপর এখানেও আসলে 6টা বসাতে পারবা, তাহলে এখানে হবে 6 কিউব। বুঝতে পারছো? কারণ তুমি কিন্তু এরকম একটা সংখ্যা বানাইতে পারবা যে 122, তার মানে তুমি দুইটাকে রিপিট করছো, বা তুমি এমন একটা সংখ্যা বানাইতে পারবা যে 911, মানে একটাকে রিপিট করছো, বা এমন একটা সংখ্যা বানাইতে পারবা 999, মানে 9কে 3বার রিপিট করছো। এটা কিন্তু বলছে যে পুনরাবৃত্তি সহ। বুঝতে পারছি ভাইয়া? না 3 ইনটু হবে না। 3 কেন ইনটু করতেছো ভাইয়া? 3 তো ইনটু হবে না। 3 অঙ্ক, এই যে 3 অঙ্কের জন্য তো আমরা 3টা ঘর আঁকলাম, এটার জন্য তো আবার 3 গুণ দেওয়া লাগবে না। অনেকে বলতেছে 6 ফ্যাক্টোরিয়াল, না ভাই এখানে 6 ফ্যাক্টোরিয়াল এর তো কিছু নাই, এখানে জাস্ট অপশন ধরে ধরে আমরা চিন্তা করব। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের জন্য। এতক্ষণ আমরা রিপিটেশন যা যা বুঝলাম, এখন তোমরা একটু সেটা অ্যানসার দেওয়ার চেষ্টা করো যে গ্রামীণফোন আসলে কতগুলা কানেকশন দিতে পারবে। আবার সেই সময় 1 মিনিট রিপিটেশনটা মাথায় রাখবা, কোশ্চেনটা ভালো করে পড়বা, তারপর ঘুমায় অ্যানসার করবা। কোশ্চেনটা একটু সময় নিয়ে পড়বা, তারপর সুন্দর মতো ঠান্ডা মাথায় আঁকবা, ক্যালকুলেশনটা ধুপধাপ করে ফেলবা। হ্যাঁ, অ্যানসার বল দিছো অনেকে। এখানে কি রিপিটেশন করা যায়? এটা মনে রাখবা। রিপিটেশন কি করা যায়? করা যায় নাকি যায় না, এটাই হচ্ছে ফ্যাক্টর। তোমার কি ফোন নাম্বারে ডিজিট রিপিটেশন হইতে পারে? তোমার কি ফোন নাম্বারে এমন হয় যে 2টা 7 থাকতে পারে বা 3টা 1 থাকতে পারে? যায়। তাহলে তুমি আসলে কি করবা? রিপিটেশন দিয়ে যে প্রবলেমগুলো সলভ করে, একটু আগে যেটা দেখাইলাম সেটাই চিন্তা করবা। এবং এই প্রবলেমটা ইজি, বিশ্বাস করো আসলে ইজি। হ্যাঁ, তোমরা মোটামুটি মানুষজন ভোট দিছো, আমি আরো ভোট দেখতে চাই যে তোমরা তাড়াতাড়ি করে ভোটগুলো দিয়ে ফেলো। ওকে, আমরা শেষ করে দিচ্ছি কারণ 1 মিনিট পার হয়ে গেছে। তুমি কিন্তু মনে রাখবে 1 মিনিটেরও কম সময় পাবা তুমি ভাইয়া। তো তোমাদের আসলে এগুলোতে ফাস্ট হইতে হবে এবং ক্যালকুলেটর ছাড়াই আসলে এগুলো করতে হবে। তোমরা দেখতেছো সবচেয়ে বেশি অপশন ডি, তোমরা তো ভালোই পারো। আচ্ছা, আমি আসলে এক্সপ্লেইন করি যাদের ভুলটা হয়েছিল যে গ্রামীণফোন আসলে কতগুলো সংযোগ দিতে পারে। প্রথমে চিন্তা করি 017 নিয়ে, তারপর চিন্তা করব 013 নিয়ে। দুইটা সিরিজ, এটা হচ্ছে ওই যে আগের দিনের গ্রামীণফোনেরটা, আর এটা হচ্ছে নতুনটা। তো দেখো আমাদের বাংলাদেশের নাম্বারগুলো কত ডিজিটের? 11 ডিজিটের। ঠিক আছে, 11 ডিজিটের হইলে প্রথম তিনটা তো বসে গেছে, আর ডিজিট বাকি থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা। তাহলে সেম ভাবে এখানেও 8টা, এটা রাখলাম না। তাহলে প্রতি ঘরের জন্য দেখো তো, প্রতি ঘরে এখানে আসলে অপশন কয়টা? 0 থেকে 9, এখানেও কি 0 থেকে 9, এখানেও কি 0 থেকে 9, মানে 10টা 10টা করে। তাহলে 10 10 10 10, এভাবে 10 10 করে করে এখানে হয় 10 টু দি পাওয়ার 8। তাইলে এই 017 দিয়ে তারা 10 টু দি পাওয়ার 8 মানুষটা, মানে এই 10 টু দি পাওয়ার 8টা সিম বানাইতে পারবে। আবার 013 দিয়েও কি তাহলে সেম ভাবে 10 টু দি পাওয়ার 8টা বানাইতে পারবে সিম। তারপর তুমি বলছি যে টোটাল কয়টা দিতে পারবে, তার মানে টোটালটা আসলে যোগ হয়ে যাবে, যোগ হলে হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 8। তাহলে গ্রামীণফোন আসলে এতগুলো কানেকশন দিতে পারবে বাংলাদেশে। তারপর যদি আরো কানেকশন বানানো লাগে তাহলে আরেকটা বের করবে, 013 এর জায়গায় আরেকটা দিয়ে বের করবে। আচ্ছা, আমাকে একজন একটা প্রশ্ন করে যাচ্ছ যে 5টা চিঠি 10টা খাম, তো এটা আসলে 10 টু দি পাওয়ার 5 হবে ভাইয়া। ঠিক আছে, অ্যানসারটা বলে দিলাম, তুমি একটু চিন্তা ভাবনা করবা যে কিভাবে বলছি, রিপিটেশনটা তো আমি বলেই দিছি। আচ্ছা, আমরা এখন সামনে আগাই। এখন হচ্ছে যে আমরা যে রিপিটেশন এতক্ষণ পড়লাম, এটা রিলেটেড কিছু ম্যাথ দেখবো, সংখ্যা গঠন। তো গঠন যখন আমি বলতেছি তোমরা মনে রাখবা যে এটা কি গঠন, মানে কিন্তু সংখ্যা গঠন যেহেতু এটা কিন্তু বিন্যাসে আছে, আমরা কিন্তু
সমাবেশে যাই নাই। আচ্ছা, তো প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? একদম সিম্পল কোশ্চেন। তাইলে 4 অঙ্ক মানে আমি আসলে চিন্তা করে নিব 4টা ঘর আছে আমার জন্য। আচ্ছা, এটা সলভ করে আসি, এটা তোমাদের জন্য ইজি হবে। যেকোনো সংখ্যক বার, যেকোনো সংখ্যক বার ব্যবহার করলে মানে রিপিটেশন আসলে অ্যালাউ করে। যেকোনো সংখ্যক বার মানে আসলে রিপিটেশন অ্যালাউ করে, রিপিটেশন অ্যালাউ করে। আচ্ছা, তাইলে আমাকে বলো এই ফার্স্ট ঘরটা কিন্তু একটু সেনসিটিভ। ফার্স্ট ঘরটা কেন সেনসিটিভ? কারণ ফার্স্ট ঘরে তুমি যদি 0 বসায় দাও তাহলে কিন্তু তুমি আর এটা 4 অঙ্ক থাকলো না, এটা কিন্তু 3 অঙ্ক হয়ে গেল। তাইলে তুমি ফার্স্ট ঘরটাতে 0 বসাবা না, কোনো ম্যাথেই তুমি ফার্স্ট ঘরে 0 বসাইতে দিবা না। তাহলে 0 বসাইতে না দিলে কয়টা ডিজিট আছে আর 0 বাদ দিলে বলো তো, সবাই বলো তো। হ্যাঁ, আলভি অ্যান্সার লিখে দিছো অলরেডি, পুরো অ্যান্সারটা লিখে দিছো। ইয়াসিন বলছো 9, মুসাররাত অ্যান্সার বল দিছো, নরেন বলছো 9। এই তো, হ্যাঁ সবাই বুঝে গেছো 9। তার মানে 0টাকে বাদ দিয়ে বাকি যে 9টা আছে। এরপর তুমি দেখো এর পরের ঘরগুলোর জন্য, এই যে এই ঘরটার জন্য কি আর কোনো রেস্ট্রিকশন আছে যে এখানে 0 বসানো যাবে না? কোনো রেস্ট্রিকশন আছে ভাইয়া? কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এখানে তুমি ইচ্ছা মতো ডিজিট বসাইতে পারবা, 10টাই বসাইতে পারবা। সেম ভাবে এই ঘরটার জন্য কোনো রেস্ট্রিকশন নাই, তুমি 10টাই বসাইতে পারবা। এই ঘরের জন্য কোনো রেস্ট্রিকশন নাই, তুমি 10টাই বসাইতে পারবা। তাহলে এগুলো সব ইনটু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে কোনো সংখ্যক বার ব্যবহার করো। বুঝতে পারছি ভাইয়া? এখন দেখো একবার মাত্র ব্যবহার করে বেলায় ম্যাথটা কিরকম হবে। একবার মাত্র যখন আমরা ব্যবহার করতেছি তখন প্রথম ঘরটার জন্য অপশন কয়টা হবে? যারা আগের বার 9টা বলছিল এবার কি 9টা হবে নাকি চেঞ্জ হবে? এবারে কিন্তু 9টাই হবে। হ্যাঁ, অনেকে অ্যান্সার বল দিছো। এবারও কিন্তু 9টাই হবে। তারপর এই পরের ঘরটার জন্য দেখো 9টা হলে এই পরের ঘরটার জন্য অপশন কয়টা হবে? পরের ঘরটার জন্য অপশন, পরের ঘরটার জন্য অপশন কিন্তু 9টা হবে, 8টা না। কারণ দেখো 9টার মধ্যে তুমি যখন একটা ইউজ করে ফেলছো, 9টার মধ্যে এই যে 9টার মধ্যে সাপোজ তুমি 6 বসায় ফেলছো প্রথম ঘরে। 6 বসানোর পরে তোমার কাছে আর কয়টা ডিজিট আছে? 6 বাদ। তাহলে পরের বার তুমি যখন বসাতে যাবা 6টাকে বাদ দিলেও কিন্তু এই যে তোমার 0 সহ কাউন্ট করতে হবে, তাহলে 9টা থাকতেছে। তারপরের ঘরের জন্য 8টা, তারপরের ঘরের জন্য একটা একটা করে কম থাকবে, 7টা। তাহলে আমার অ্যান্সার হবে 9 * 9 * 8 * 7। মানে জাস্ট সিম্পল অপশন দিয়ে চিন্তা ভাবনা করলে হবে। আমি একটা একটা করে ডিজিট বসাবো আর আমার অপশন কমতে থাকবে। ওকে, এবার দেখো, এবার আমরা হচ্ছে, আচ্ছা যারা বুঝো নাই বলতেছো একটু ধৈর্য ধরে পরের উদাহরণগুলো দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, পরে 9 কেন হয়েছে এটা নিয়ে সবার কনফিউশন আছে, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো ভাই, মনে করো তুমি ফার্স্টে কোন একটা ডিজিট বসায় ফেললা, যেমন আমি বললাম যে এখানে আসলে 6 বসায় ফেলছো। তাহলে 6 বসায় ফেললে এই 6 বাদ, তোমার মন থেকে খাতা থেকে মুছে দাও, খাতা থেকে মুছো না, মন থেকে মুছে দাও। তাহলে বাকি থাকে আর কয়টা? এই 6টা বাদ দিলে বাকি থাকে কয়টা? যারা বুঝো নাই বলো তো। এই ভাই গুনে গুনে বলবা, 1 2 3 এবার গুনে গুনে বলবা। কয়টা ডিজিট বাকি থাকে সেকেন্ড ঘরে বসানোর জন্য? 9টা ডিজিট বাকি থাকে, কারণ 6 বাদ দিলেও তখন তো সেকেন্ড ঘরে বসানোর সময় তো 0 কাউন্ট হবে রে ভাই। তাহলে 6 বাদ দিয়ে থাকতেছে 9টা। এই কারণে এই যে সবুজ দিয়ে 9টা লিখছি। বুঝতে পারছি ভাই এবার সবাই? ওকে, এবার সবাই বুঝতে পারছি। আবার আমি যখন বিজোড় সংখ্যা গঠন করতেছি, আসলে যেই সংখ্যাই গঠন করি এখানে ফার্স্টে 9 বসবে, এটা তো সবাই বুঝি। কারণ 0 বসানো যাবে না ভাই, 0 বসানো যাবে না। 0 বসালে তো এটা 3 অঙ্কের হয়ে গেল। তোমার তো চাইছে 4 অঙ্ক, তুমি 3 অঙ্ক কেন করবা? 0 বসাতে পারবা না, ঠিক আছে? তাহলে শুরুতে আমরা 9 দিয়ে দিব। এখন কথা হচ্ছে এই যে তুমি যদি শুরুতে এরকম চোখ বন্ধ করে 9 বসা দাও তাহলে তোমার ম্যাথটা ভুল হয়ে যাবে। তাহলে শুরুতে 9 দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ দেখো এই ম্যাথে আরেকটা ঝামেলা আছে। এই ম্যাথে বলছে যে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কিভাবে হয়? সবাই আমাকে একটু বিজোড় সংখ্যার ডেফিনেশনটা মনে করায় দাও তো, ভুলে গেছি। বাচ্চাকালে পড়ছিলাম তো ভুলে গেছি। বিজোড় সংখ্যার ডেফিনেশন কি? এককের ঘরে বিজোড় অঙ্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত কেউ লিখতেছে না, তখন আমি বলি তারপরে সবাই ধুমায় লিখবে। এই যে আমি বলছি আর সবাই ধুমায় লেখা শুরু করে দিছে। তাহলে এককের ঘরে 1 3 5 7 9 এই পাঁচটার যে কোনো একটা থাকবে। এককের ঘরে বিজোড় অঙ্ক থাকলেই আমরা আসলে অঙ্ক সংখ্যাটাকে বিজোড় সংখ্যা বলবো।
তাহলে দেখো আমার লাস্ট ঘরের জন্য অপশন কয়টা? সবাই বলো, লাস্ট ঘরের জন্য অপশন কয়টা? লাস্ট ঘরের জন্য অপশন হচ্ছে 5টা। 5টা। এইবার তোমরা আসো সামনের ঘরে, এবার বলো সামনের ঘরের জন্য অপশন কয়টা? সামনের ঘরটার জন্য এবার অপশন কয়টা? সামনের ঘরের জন্য অপশন কিন্তু 9টা না ভাইয়া, অপশন 8টা। এই যে আরেকজন 10টা নিয়ে আসছে। ভাই তুমি কোন গ্রহ থেকে আসছো 10টা অপশন? তুমি খরচ করে ফেললে কি তোমার আর ডিজিট বাড়তেছে? কি অবস্থা? তোমরা তো দেখি ক্যালকুলেশনে মাইনাসের জায়গায় প্লাস করে দিয়ে বসে আছো। আচ্ছা ভাইয়া 8টা এখন সবাই বুঝছি। দেখো কারণ তুমি তো এখানে একটা ইউজ করে ফেলছো অলরেডি, তুমি বিজোড় বানানোর জন্য লাস্টে একটা ইউজ করে ফেলছো। ও সরি সরি সরি, আমি একটু ভুল করছি ভাইয়া, একটু ভুল করছি। এখানে তো যে কোনো সংখ্যক বার, সরি এখানে 9 হবে, এখানে 9 হবে যে কোনো সংখ্যক বার, সরি মাই মিস্টেক। আচ্ছা এখানে তাহলে যেহেতু যে কোনো সংখ্যক বার এখানে আসলে তুমি করতে পারবা, বাট এই ম্যাথটার বেলায় তুমি আসলে করতে পারবা না। এই ম্যাথটার বেলায় শেষে যখন তুমি 5টা বসাই দিবা তখন আসলে সামনে 8টা হবে, ঠিক আছে? আমি আসলে দুইটা মিক্স আপ করে ফেলছি, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা এই ম্যাথটা শেষ করি, রিপিটেশনের ম্যাথটা শেষ করি। এখন দেখো ভাইয়া এর মাঝখানে কি কি বসাতে পারবো বলো? জিরো সামনে বসাবো। ভাই জিরো নিয়ে তোমাদের এত ফ্যাসিনেশন কেন? জিরো সামনে বসাবো না, জিরো সামনে বসাইলে ওটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে ভাইয়া। তাহলে এখন মাঝখানে দেখো, মাঝখানে কিন্তু তুমি এখানে আবার সে আগের মতো 10 10 বসায় যেতে পারবা। এই তো, এই তো আমার স্টুডেন্টরা আমাকে বল দিছে। হ্যাঁ প্রথমে তো ভুল করছিলাম, হ্যাঁ প্রথমে এইটা ভুল করে লিখছিলাম। এটা সবাই বুঝছি। আমি আবার বলতেছি, বিজোড় হওয়ার জন্য শেষে তুমি 5টার যে কোনো একটা বসাবা। এখানে যেহেতু রিপিটেশন অ্যালাউ করে তাহলে তুমি 9টা বসাইতে পারবা শুরুতে জিরো বাদ দিয়ে। তারপর তুমি মাঝখানের ঘরগুলাই যত ইচ্ছা তত বসাও, মানে 10টা 10টা করে বসাইতে পারবা। এরপর চলে আসো একবার ব্যবহার করে। একবার ব্যবহার করে ম্যাথে তুমি যখন লাস্ট ঘরে একটা বসায় ফেলছো তখন কিন্তু আর তুমি ফার্স্ট ঘরে সেটা বসাইতে পারবা না, আর জিরো তো বসাইতে পারবাই না। তাহলে জিরো বাদ, আর লাস্ট ঘরে যেটা বসাইছো সেটাও বাদ, তাহলে থাকলো কয়টা? 8টা। এখন বলো তো ভাইয়া আমার হাতে আর কয়টা আছে? আমার হাতে আর কয়টা ডিজিট আছে? এই যে আমি একটা ইউজ করে ফেলছি এখানে, একটা ইউজ করে ফেলছি এখানে, দুইটা গেছে। তাহলে আর কয়টা আছে আমার হাতে? সবাই 2 7 লিখতেছে, কি অবস্থা রে ভাই! আমার হাতে কয়টা আছে আর? আমার হাতে 8টা আছে, কারণ এখানে একটা ইউজ করছি আর এখানে একটা ইউজ করছি, কারণ দুইটা ডিজিট শেষ, টোটাল ডিজিট তো 10টা। তার মানে আমার হাতে 8টা আছে, তার মানে এই ঘরে 8টা বসাইতে পারবো। এটা বসায় ফেললে আমার হাতে আর কয়টা আছে? এটা বসায় ফেললে আমার হাতে আর 7টা আছে, কারণ একবার মাত্র ব্যবহার করে তো আমার প্রতি স্টেপে স্টেপে ডিজিটের সংখ্যা কমতেছে, আমি ইউজ করতেছি আর শেষ হয়ে যাচ্ছে। আর এখানে তো অপুরন্ত, আল্লাহর নিয়ামত, ইচ্ছা মতো ইউজ করতে থাকবা, কোনো শেষ নাই। তাইলে এখন আমাকে বাচ্চারা একটু বলো, এই ম্যাথটা কি আর আমি করার দরকার আছে? জোরেরটা তোমরা যদি একটু চালাক হও, জোরেরটা কি করবা? এই যে ইয়াসিন বল দিছে যে আমরা এই যে টোটাল কতগুলো সংখ্যা গঠন, মানে এ এ তো বের করছি, এ থেকে বিজোড় সংখ্যা বিয়োগ দিলে জোড় সংখ্যা পেয়ে যাব। তেমনিভাবে এখানেও এ থেকে বিজোড় সংখ্যা বিয়োগ দিলেই জোড় সংখ্যা পেয়ে যাব। এই তো সবাই বলে ফেলছো। 8 কেন হলো দ্বিতীয়বারে? আসতেছি ভাইয়া। এই দেখো তুমি বিজোড় হওয়ার জন্য লাস্টে 5টা অপশন তোমার কাছে, যে 1 3 5 7 9, এই 5টা যে কোনো একটা বসাবা। তাহলে একটা তুমি খরচ করে ফেলছো, তোমার কাছে আর ডিজিট আছে কয়টা? 9টা। এর মধ্যে আবার একটা জিরো, তাহলে জিরো তো সামনে বসাতে পারবো না, তাহলে 8টা বসাইতে হবে, মানে 8টা অপশন। তাহলে তুমি দেখো এই ঘরটাও ইউজ করে ফেলছো, এই ঘরটাও ইউজ করে ফেলছো, তার মানে তুমি 2টা ডিজিট ইউজ করে ফেলছো। তাইলে তোমার টোটাল ডিজিট ছিল 10টা, এর মধ্যে একটা শেষে আর একটা সামনে দিয়ে দিছো, তাহলে আছে কয়টা? 8টা। এবার বুঝতে পারছো 8 কেন হয়েছে দ্বিতীয়বারে? বুঝতে পারছি, আমরা তাহলে সামনে আগায় যাই। আচ্ছা আবার ছোট করতে হবে, হ্যাঁ ছোট করে দিচ্ছি। হ্যাঁ এখন দেখো আবার সেই যে কোনো সংখ্যক বার, মানে হচ্ছে রিপিটেশন, ইচ্ছা মতো আল্লাহর রাস্তে ইউজ করব। এখন দেখো এখানে যেটা বলছে যে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। এখানে এই প্রবলেমটা বক্স দিয়ে করলে মেবি খুব ইজিলি করা যায়।
আমরা তাহলে বক্স দিয়ে করি, একটা মেথড তো বক্স দিয়ে করলাম না। তাহলে দেখো আমার কাছে 0 বসায় যদি আমি করি তাহলে থাকবে এরকম, আর আমি যদি 5 বসায় করি শেষে তাহলে আমার কাছে সিনারিওটা থাকবে এরকম। তাহলে বলতো আমাকে এই ফার্স্ট কেসটাতে প্রথম ঘরে কয়জনকে বসাইতে পারবো? প্রথম ঘরে কয়জনকে বসাইতে পারবো? 9 জনকে। 0 কে কিন্তু বসাইতে পারবো না। পরের ঘরে 10, পরের ঘরে 10, মানে আমরা যা দেখে অভ্যস্ত। এখানেও সেম 9, 10, 10, কোনো নতুনত্ব নাই। এটা বুঝতে পারছি সবাই? হ্যান্ড রেজ করি, হ্যান্ড রেজ, তারপর হ্যাঁ ভাইয়া বুঝছি, এটার বন্যায় ভাষা দাও। আলাদা আলাদা করে যোগ কেন? এই তো ভাইয়া, আলাদা আলাদা করে যোগ কেন? কি পড়াইছিলাম বলো? একই কাজ করার ভিন্ন ভিন্ন ওয়ে থাকলে সেটাকে যোগ করতে হয়। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য মানে কি? 5 দ্বারা বিভাজ্য মানে শেষে 0 বা 5। এই যে আমি বললাম বা, এই বা মানেই আসলে কি? একই কাজ করার ভিন্ন ভিন্ন ওয়ে, এই কারণেই যোগ হবে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এই তো। হ্যাঁ, যারা বলতেছো 10 কেন হবে? আরে বোকা, এটা তো রিপিটেশন ভাইয়া, রিপিটেশন এটা। তাহলে প্রথম ঘরে জাস্ট 0 বসাতে পারবা না, তারপর ইচ্ছা মতো বসাতে পারবা। রিপিটেশন, রিপিটেশন। সবাই তাহলে 10, 8 এগুলো বলতেছো। বুঝতে পারছি সবাই ভাইয়া? যে আমি শেষে 0 বসাইতে পারি, শেষে 5 ও বসাইতে পারি। তো 0, 5 যেটাই বসাই আসলে এখানে তো ইচ্ছা মতো ইউজ করা যাবে। জাস্ট প্রথমটায় 0 বসাতে পারবো না। আর এরপরে যে কোনো ডিজিট ইচ্ছা বসাতে পারবো। হ্যাঁ, বা মানে হচ্ছে যোগ, আর এবং মানে হলে হবে গুণ। হ্যাঁ, এখন আমরা চলে আসি আমাদের একবার ব্যবহার করো ম্যাথটায়। একবার ব্যবহার করো হইলে আমাদের কিন্তু ক্যালকুলেশনে সতর্ক থাকতে হবে। তো আমরা লাস্টে 0 বসায় দিলাম, আর এখানে হচ্ছে লাস্টে 5 বসায় দিলাম। ওকে, তাহলে লাস্টে 0 আছে, লাস্টে 5 আছে। এবার চলে আসো সাবধানে। এইবার বলো এই ঘরটাতে অপশন কয়টা? এই ঘরটাতে অপশন কয়টা সুধীবৃন্দ? হ্যাঁ, এই ঘরটাতে অপশন আসলে 9টা। এই 8টা বলতেছে কে? 8টা বললে যে পাপ হবে? 9টা অপশন, কারণ 0 তো এখানে বসেই গেছে, 0 নিয়ে চিন্তা নাই। আর প্রথম ঘরে জন্য 0 বাদে সবাই ফ্রি, তার মানে যে কোন 9টাকে বসালেই হবে। নাই, হ্যাঁ সরি একটু বেশি হয়ে গেছে। এই যে 0 বাদে যে কোনো বসান যাবে। এর পরের ঘরের জন্য তাহলে অপশন কয়টা বলো সবাই? পরের ঘরের জন্য অপশন কয়টা? 8টা, কারণ একটা অপশন কমবে। এর পরের ঘরের জন্য অপশন কয়টা? 7টা। এই তো সবাই বুঝে ফেলছি। একবার ব্যবহার করার ব্যাপারটা সবাই তাহলে বুঝে ফেলছি, যে আমার একটা একটা করে অপশন কমতে থাকবে। এইবার যদি আসলেই বুঝো তাহলে বলো এই ঘরের জন্য অপশন কয়টা? এই 5টার ঘরের জন্য অপশন কয়টা? 5টার ঘরের জন্য অপশন, এই তো সবাই অ্যানসার দিতেছো 8। এটার ঘরের জন্য অপশন 8, এটা কিন্তু সবাই বুঝি? বুঝি সবাই? হ্যাঁ, অনেকে অ্যানসার লিখে ফেলছে একবারে। 8টা অপশন কিভাবে হয়েছে বুঝি? এই যে ভাইয়া প্রথম ঘরের জন্য আমার তো 0টা বাদই, তাহলে থাকলো কয়টা? 9টা। বাট 5টাকে তো আমি ইউজ করে ফেলছি বেচারা, তাহলে 5টা ইউজ করে ফেললে আমার কাছে কয়টা থাকলো? 9টা থেকে 8টা। এই যে 8টা হওয়ার পর এই বলো পরের ঘরটার জন্য অপশন কয়টা? 8 এর পরের ঘরের জন্য অপশন, 8 এর পরের ঘরের জন্য অপশন কয়টা? 8 এর পরের ঘরের জন্য অপশন কিন্তু আবার 8। এই যে তানভীর হচ্ছে সুন্দর মতো অ্যানসার দিছে আবার 8। আবার 8 কেন ভাইয়া? আবার 8 হচ্ছে, দেখো এইবার আমি যদি তাকাই যে আমি আসলে একটা ডিজিট এখানে ইউজ করছি, যে 5, একটা ডিজিট এখানে ইউজ করছি। আমার টোটাল ডিজিট হচ্ছে কয়টা? একটা ডিজিট এখানে বসায় দিছি, শেষ ঘরে একটা ডিজিট এখানে বসায় দিছি। টোটাল ডিজিট হচ্ছে কয়টা? 10টা। তাইলে শেষে একটা বসায় দিছি, সামনে একটা বসায় দিছি, বাকি থাকে কয়টা? 8টা। এই যে 10 - 2 হচ্ছে 8। তাহলে এই ঘরের জন্য অপশন হচ্ছে 8টা। তাহলে পরের ঘরটা তোমরাও পারবা, আমিও পারবো। তো তোমাদের সম্মানার্থে আমি লিখে দেই ইনটু 8। ইনটু 8 না, ইনটু 8 না, ইনটু কি হবে? ইনটু 7। অপশন একটা কমে যাবে।
আর মাঝখানে কি হবে ভাইয়া? মাঝখানে হবে প্লাস, কারণ এটা কিন্তু বা, ঠিক আছে? হ্যাঁ, এবার আশা করি সবাই বুঝতে পারছি। এখন দেখো আমরা এরপর যে ম্যাথটা করব সেটা হচ্ছে যে এই ম্যাথটায় দেখো আমাকে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। 4 অঙ্কের সংখ্যায় 4000-এর চেয়ে বড়, 7000-এর চেয়ে ছোট। তাহলে 4000-এর চেয়ে বড় আর 7000-এর থেকে ছোট হইলে আমার সংখ্যাটা শুরু হবে 4, 5 আর 6 দিয়ে। এটা কি সবাই বুঝি? 7 দিয়ে শুরু হতে পারবে? 7 দিয়ে কিন্তু শুরু হতে পারবে না। 7 দিয়ে শুরু হতে পারবে না। তাহলে তো 7000-এর বড়ই হয়ে যাবে রে ভাই। 7000-এর চেয়ে ছোট চাইছে। এই যে ছোট চাইছে। তাহলে বলো তো আমার প্রথম ঘরটার জন্য তাহলে অপশন কত হইলো? প্রথম ঘরটার জন্য অপশন কত হইলো বলো? 3টা। এই যে তোমরা তো ভালো বলতে পারো। এর পরের ঘরটার জন্য অপশন কয়টা হবে বলো তো? এই যে এই ঘরটার জন্য, সেকেন্ড ঘরের জন্য অপশন কয়টা? সেকেন্ড ঘরের জন্য অপশন কি 3? সেকেন্ড ঘরের জন্য অপশন হবে 9টা। কিভাবে হিসাব করছি ভাইয়া? কেউ একটু এক্সপ্লেনেশনটা বলি। এক্সপ্লেনেশনটা হচ্ছে আমার টোটাল ডিজিট হচ্ছে 10টা। টোটাল ডিজিট 10টা, আমি হচ্ছে ফার্স্ট ঘরটা জাস্ট ফিল আপ করছি। তার মানে আমার কাছে ডিজিট বাকি আছে কয়টা? 9টা। ঠিক আছে? জিরো বাদে সবগুলা না, না না, জিরো বাদে সবগুলা ওই এক্সপ্লেনেশন না। এখানে বাকি আছে 9টা। বুঝতে পারছো? কারণ ফার্স্ট ঘরটা আমি ফিল আপ করে ফেলছি একটা বসায়, তাহলে আমার হাতে আর 9টা বাকি আছে। মনে করো ফার্স্ট ঘরে 4 বসায় ফেলছি, তাহলে 4 বাদ বাকি থাকে 9টা, বা 5 বসাইছি তাহলে 5 বাদ বাকি থাকে 9টা, 6 বসাইছি তাহলে 6 বসে বাকি থাকে 9টা। তারপর দেখো তারপরে ঘরটার জন্য অপশন কয়টা? তারপরে তো একটা একটা করে কমবে। তা তুমিও জানো, আমিও জানি, বাচ্চারাও জানে। কারণ একবার করে ব্যবহার করতে হবে, তাহলে একটা একটা করে কমতে থাকবে। এই তো, এটা আমরা সবাই পারি। এখন সেম ম্যাথটাই যদি আবার ইয়েতে নিয়ে করতে চাই, 4, 5, 6, এখানে কিন্তু রিপিটেশন রিপিটেশন রিপিটেশন। ওকে, হ্যাঁ পোল দিতেছি। পোলের জন্য তোমরা অধৈর্য হয়ে গেছো, পোল দিচ্ছি ভাইয়া, একটু ধৈর্য ধরি। আচ্ছা 3, এখানে 3 কেমনে হলো? এটা কে বলে? কে বলতেছে এটা? দেখো ভাইয়া, 4000-এর চেয়ে বড়, তার মানে তোমার সংখ্যাটা শুরু হইতে হবে 4 সামথিং দিয়ে, বা 5 সামথিং দিয়ে, বা 6 সামথিং দিয়ে। বুঝতে পারছো? এই কারণে তোমার প্রথম ঘরে 4, 5 বা 6, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। এবার বুঝতে পারছি সবাই? প্রথম ঘরের ব্যাপারটা যারা বুঝতে পারি না তারা কি বুঝতে পারছি? ওকে, এবার দেখো, এবার যেহেতু রিপিটেশন করা যায় ভাইয়া, পরের ঘরগুলা চোখ বন্ধ করে 10 10 10 10 বসাইলাম, সবাই খুব খুশি। অঙ্ক লিখে দিয়ে আসবো, পরীক্ষায় এমসিকিউ তে দাগায় আসবো, সুন্দর মতো দেখবো যে 0 পাইছি। কেন 0 পাইছি? 0 পাওয়ার কারণটা হচ্ছে, কারণ আমি যখন এই যে শুরুতে এইভাবে সামনে 4 বসাচ্ছি এবং রিপিটেশন করতেছি, রিপিটেশন করাইতে গিয়ে আমি দেখবো যে 4 এর পর 0 0 0 এটা কিন্তু চলে আসতে পারে। মানে এই সংখ্যাটা চলে আসতে পারে, 4000 সংখ্যাটা চলে আসতে পারে। কিন্তু আমাকে বলে দিছে 4000-এর চাইতে বড় হইতে হবে। 4000-এর চেয়ে বড় হইতে হইলে আসলে এই যে আমি 4000 বের করে ফেলছি, এই 4000 এই সংখ্যাটাকে বলবো ভাইয়া তুমি আসলে আমাদের সাথে থাকতে পারবে না, তুমি চলে যাও, তুমি বাদ। তাহলে -1 করে দিতে হবে। বুঝতে পারছি সবাই? এটাই জাস্ট মনে রাখতে হবে যে 4000 সংখ্যাটাকে আমি বের করে দিব। ওর মন খারাপ হবে কিন্তু কিছু করার নাই। আচ্ছা, আমরা তাহলে পরের প্রবলেম গুলো চলে যাই। এখন আমরা হচ্ছে আরেকটা কনসেপ্ট দেখব, যেটা তোমাদের খুব প্রিয় জিনিস একটা, সেটা হচ্ছে চক্রবিন্যাস। চক্রবিন্যাস মানে কিছুই না, গোলাকারে কিছু একটা থাকবে। মনে করো একটা টেবিল, গোল টেবিলে বসে 4 জন মিটিং করতেছে, এই যে এ বি সি ডি। তো সমস্যা হচ্ছে আমি এখন যদি এদের বিন্যাস করতে চাই, তাহলে আমার বিন্যাস করতে হলে যে কোনো একটারে ফিক্স রাখতে হবে। মনে করো সি কে ফিক্স রাখতে হবে। সি কে যদি আমি ফিক্স না রাখি, বা আরেকজনকে যদি আমি ফিক্স না রাখি, তাহলে আমি বুঝবো না আসলে কারো পজিশন চেঞ্জ হচ্ছে কিনা। তো একজনকে ফিক্স রেখে আমি আসলে বাকি 3 জনকে ইচ্ছা মতো সাজাইতে পারি। এই জন্যই চক্রবিন্যাসের ফর্মুলাটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এখানে আসলে চক্র লিখে আছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে ভাইয়া, এটা আমরা কনসিডার করে নিব, চক্র হবে। তাইলে n সংখ্যক জিনিস সাজাইতে গেলে আমার হবে n-1 ফ্যাক্টোরিয়াল। এখন ভাই আরেকটা ইস্যু চলে আসে। ইস্যুটা হচ্ছে যে আমি যখন মানুষ নিয়ে কাজ করতেছি তখন n-ফ্যাক্টোরিয়াল ওকে, বাট আমি যখন কোনো
এমন কিছু নিয়ে কাজ করতেছি যেমন মনে করো মালা টাইপের জিনিস, তখন আসলে আমি ওই জিনিসটাকে ইচ্ছা মতো উল্টায় পাল্টায় দেখতে পারতেছি। ঠিক আছে, মালা আমি উপর থেকে দেখলেও যা দেখবো, আমি নিচ থেকে দেখলেও তাই দেখতেছি। বা আমি চিন্তা করতে পারি যে এই যে আমি যখন মানুষ নিয়ে কাজ করতেছি, মানুষের ডান পাশে একটা মানুষ, বাম পাশে কিন্তু আবার আরেকটা মানুষ। মালায় কি হয়, মনে করো এই মালাটা ফোকাস করতেছি, এই মালার সাইডে যে পুঁথি, মানে এই পুঁথির ডান দিকে যে পুঁথি, এই পুঁথির উল্টা দিকেও আসলে সেম পুঁথি। ঠিক আছে, তো এই কারণে আসলে এখানে আমরা একটা 2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, কারণ এখান থেকে দেখলেও যা লাগে, উল্টা দিক থেকে দেখলেও তাই লাগে। তো এই জন্যই বলছে যে আমি যদি উপর নিচ থেকে দেখি বা উল্টায় দেখি, যদি দেখতে সেম লাগে তখন আসলে m-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। তুমি তো মানুষকে এইভাবে দেখলে সেম লাগবে, সি এর ডান পাশে মনে করো বসে আছে একটা ছেলে, বাম পাশে বসে আছে মেয়ে, সে যদি উল্টা করে দেখে তাহলে কি দেখবে? উল্টা করে দেখলে দেখবে যে ডান পাশে মেয়ে, বাম পাশে ছেলে, মানে সাইডটা উল্টায় যাবে। তাহলে এইখানে আসলে 2 দিয়ে ভাগ হবে না। বাট এই যে জড় বস্তু, এটাতে আসলে সেমই লাগবে, তাহলে এখানে আসলে আমার 2 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা তাড়াহুড়ো করে বলে ফেলি, এই 13 জন ব্যক্তি, 13 জন ব্যক্তি কত হবে? 13 - 1 ফ্যাক্টোরিয়াল। এই তো সবাই পারছি। পুঁথিটা কি হবে? পুঁথিটা হবে হচ্ছে 10 - 1 ফ্যাক্টোরিয়াল। বা দেখবো ও আচ্ছা, এর তো পুঁথি, এর তো উল্টায় দেখা যায়, ডিভাইড বাই 2। ভাগের ব্যাপারটা আবার বলতেছি, যদি আমি উপর নিচ থেকে দেখতে পারি বা উল্টায় দেখতে পারি, সহজ কথা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে চিন্তা করতে পারো। এই পুঁথিটার এই পাশেও যে ছিল, উল্টা পাশেও সেই ছিল, কারণ পুঁথি তো, এরা তো আর বলতে পারবে না যে আমার নাম আবুল, আমার নাম বাবুল। বাট এরা তো মানুষ, এরা তো অপোজ করবে না, আমি কিন্তু আবুল, আমি ডাবুল, আমাকে উল্টা পাল্টা করতে পারো না। ঠিক আছে, বাট পুঁথিতে আসলে ওরা তো নির্জীব, ওরা কিছু বলতে পারবে না। তো ওদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা ওদেরকে 2 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, আমরা পরের টপিকটা চলে যাই। এখন দেখো এখানে চক্রবিন্যাসেরই আরেকটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটার যদি আমরা ছবি এঁকে ফেলি, একটা গোল টেবিল আছে, গোল টেবিলে 7 জন সায়েন্সের স্টুডেন্ট থাকবে। তো এরা হচ্ছে সবাই সায়েন্সের স্টুডেন্ট। তো একটু বেশি কাছাকাছি এঁকে ফেলছি, সবাই সায়েন্সের স্টুডেন্ট। তো তুমি এই 7 জন সায়েন্সের স্টুডেন্টকে ফার্স্টে বসাই দিলাম, ওই যে ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মাঝখানে বসানোর মতো অনেকটা, বুঝছো ভাইয়া? তো এখন তুমি এদের মাঝখানে 5 জন আর্টস এর স্টুডেন্ট বসাইতে যাচ্ছ, যাতে দেখা দেখি না করতে পারে। তো আর্টস এর স্টুডেন্ট গুলোরে বসানোর জন্য জায়গা কয়টা আছে আগে এটা দেখতে হবে। একটা জায়গা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমি এই 7টা জায়গায় বসাবো কয়জন রে? 5 জন রে। তাহলে আমি যখন বসাবো, অর্ডার তো চেঞ্জ হতে পারে ভাইয়া, তাইলে এখানে হবে পি, এখানে কিন্তু সি হবে না, পি হবে। কারণ বসাইলে আসলে মানবিক একজন বলতে পারে আমি এখানে বলবো, একজন বলবে আমি এখানে বলবো। ঠিক আছে, মানবিকের প্রতি হালকা অবিচার করা হচ্ছে, সমস্যা নাই, তারা ব্যাপারটা বুঝবে। আচ্ছা, এরপর আসলে আমরা সায়েন্সের টপিকে চলে আসি। সায়েন্সের যারা আছে, এত গোল একটা ফরম্যাট, এখানে যদি তুমি কাউরে ফিক্স না করো তাহলে কি তুমি আসলে বুঝতে পারবা? বুঝতে কিন্তু পারবা না যে চক্রবিন্যাস হচ্ছে। তো একজনকে ফিক্স করবা, একজনকে ফিক্স করার জন্যই ফর্মুলাটা আসলে হয়ে যায় কি n-1, মানে 7 - 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বসাই দিব মানুষজনদেরকে, বসাই দিয়ে আমরা এখন সামনে আগায় যাই। আচ্ছা, এবার আমরা আসলে অফিসিয়ালি সমাবেশের যে কনসেপ্ট গুলো সেগুলোতে ঢুকতে পারতেছি। দেখো 40 জন মানুষ আছে, এটার মধ্যে 15 জন নিয়ে দল বানাবা। 7 - 1 টা হচ্ছে ভাই চক্রবিন্যাসের জন্য, চক্রবিন্যাসে n-1 ফ্যাক্টোরিয়াল হয় না, ওটাই বলছি আর কি। 40 জন থেকে 15 জনের দল বানাবা, তাহলে হচ্ছে 40 3 15 শেষ। এখন আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করতে যাচ্ছি, যে এই 40 জনের মধ্যে একজন লোক আছে আশিক। আশিক লোকটা যদি আমি এই 15 জনের দলে রাখি, তার মানে কি হবে? আশিক তো আছেই, আশিক অলরেডি দলে ঢুকে গেছে, তাহলে দলে আর নিতে হবে কাকে? 14 জনকে। 14 জনকে কতজন থেকে নিতে হবে? আশিক তো অলরেডি কাউন্ট হয়ে গেছে, তাহলে 39 জন থেকে। 39 3 14। আর যদি আশিক একে আমরা দল থেকে বাদ দিয়ে দেই, তার মানে আবার 15 জনকে নিতে হবে, বাট আশিক তো বাদ, তাহলে হচ্ছে 39 3 15। ঠিক আছে, এখন এই যে দেখো, এই দুইটা জিনিস আসলে যা মিন করে, এই জিনিসটা আসলে তাই মিন করে। তো এইটা তোমরা একটা ফর্মুলা আকারে দেখে আসছিলা, ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা
সেটা হচ্ছে n+1 CR, সেটা হচ্ছে NCR প্লাস NC R-1। ঠিক আছে, এটা তোমরা একটু চিন্তা ভাবনা করবা। আমি আবার বলতেছি 40 জন থেকে 15 জন বাছাই করতে বলছে, দল গঠন জাস্ট 40C15। আর যদি আশিক দলে থাকে তার মানে দলে অলরেডি 15 জন, মানে আশিক চলে আসছে, আশিক দলের ভিতরে আছে, তার মানে আমার লাগবে 14 জন। তাহলে 40 জন থেকে আশিক বাদ দাও, তাহলে 39C14। আর যদি আশিককে আমি দলেই না নেই তাহলে আমার 15 জন নিতে হবে, আর আমার টোটাল আছে 39 জন। তাইলে এই দুইটা মিলে আসলে আমার এই কম্বিনেশনটা বোঝা যায়। এটা আসলে এই তোমরা বই একটা ফর্মুলা দেখে আসছিলা, এই ফর্মুলাটার বাস্তব জীবনের উদাহরণ দেখাই দিলাম। আচ্ছা, আবার বলতে গেলে আশিক দলে থাকবে, তার মানে 15 জনের দলে আশিক আছে অলরেডি, তাহলে আমি আর কতজনকে নিব? 14 জন। তাহলে আশিক তো অলরেডি নিয়ে ফেলছি, তাহলে আমার আছে আর কতজন? 40 জন থেকে 39 জন। তাহলে 39 জন থেকে 14 জনকে বাছাই করব। আর আশিককে যদি বাদ দিয়ে দেই তাহলে আশিক বাদে কতজন আছে? 39 জন। তাদের থেকে নিতে হবে কতজনের টিম? 15 জনকে। ঠিক আছে, তাহলে 39C15। সামনে আগাই। এখন এটা হচ্ছে তোমাদের একদম কমন একটা ম্যাথ। ইভেন এটার অ্যানসার পর্যন্ত তোমাদের মুখস্থ। আমি যদি এখন অ্যানসার জানতে চাই, তোমরা অ্যানসারটা পর্যন্ত অনেকে লিখে দিতে পারবা। আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো, আমার কাছে 4 জন ভদ্র মহিলা আছে, লেডি, আর অন্য মানুষ আছে আরো 6 জন, মানে যেহেতু টোটাল 10 জন। হ্যাঁ, একজন অলরেডি অ্যানসারটা লিখেও দিছো। তাহলে আমি এদেরকে নিয়ে হচ্ছে কমিটি বানাবো, মানে হচ্ছে দল গঠন করব, মানে কম্বিনেশন করব। না, এটা কিন্তু সম্পূরক সমাবেশ না, একটু আগে যেটা দেখিস ওটা সম্পূরক সমাবেশ না। আচ্ছা, তাহলে আমাকে বলছে অন্তত একজন মহিলা থাকতে হবে। অন্তত একজন মানে একজন থাকাই লাগবে, একজন বেশি হলে সমস্যা। তাহলে এখানে যদি একজন নেই, আমার দল বানাইতে হবে 6 জনের। তাহলে এখানে নিতে হবে 5 জন, 2 জন নিলে এখানে নিতে হবে 4 জন, 3 জন নিলে এখানে হবে 3 জন, 4 জন নিলে এখানে হবে 2 জন। বুঝতে পারলাম ভাইয়া? তাহলে আমার 4 জন মহিলা ছিল, 4 জন থেকে একজনকে নিয়ে আসবো, 6 জন মহিলা বাদে ছিল, তাদের মধ্যে থেকে 5 জনকে নিয়ে আসবো, 4 জন থেকে 2 জন মহিলা আনবো, 6 জন থেকে 4 জনকে আনবো, 4 জন থেকে 3 জনকে আনবো, আর ওইখানে 6 জন থেকে 3 জনকে আনবো, 4 জন থেকে 4 জনকে নিয়ে আসবো, আর এখানে 6 জন থেকে 2 জনকে নিয়ে আসবো। তারপর আলটিমেটলি এগুলো বের করে যোগ করে দিলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা 246। ঠিক আছে, ক্যালকুলেশন করা কিন্তু আমি দেখাইছিলাম, তো ক্যালকুলেশনটা তোমরা আসলে করে নিবা। এখন বললাম ভাই, এটা কিন্তু বড় ম্যাথ, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াই আসে, কারণ এগুলো একদম বইয়ের হুবহু ম্যাথ, এগুলো তাই তোমার পারতে হবে কিন্তু। ঠিক আছে, আমরা তাহলে পরে চলে যাই, কারণ এই ম্যাথ যেহেতু তোমরা দেখছো অনেক। এরপর এই ম্যাথটা নিয়ে আসলে অনেক বেশি কনফিউশন লাগে তোমাদের। সেটা হচ্ছে যে বিভিন্ন শর্ত বা দল দিয়ে গ্রুপ গঠন করা। এই ম্যাথটা ঝামেলাটা আসলে কই দেখো, ঝামেলাটা হচ্ছে এই যে মনে করো এই যে বাস, এই বাসটায় আসলে 7 জন ধরে, আর এই যে কার, এই কারটা আসলে ধরে 4 জন। আমাদের হচ্ছে কম্বিনেশন বের করতে হবে। কম্বিনেশন কি হবে না, কারণ ভাই জাস্ট আমরা দল গঠন করতেছি, দলের ভিতরে তার কে কোন পজিশন ওটা নিয়ে আমরা কনসার্ন না। তাহলে এখন দেখো, তোমরা 9 জন ঘুরতে গেছো, 9 জন ঘুরতে গেছো টোটাল, তো এখানে 7 জন যেতে পারে বড় দল, এখানে 4 জন যেতে পারে। তো 9 জন যখন গেছো, বাসে যদি 7 জন উঠে যাও অলরেডি, তাহলে বাকি থাকলা কয়জন? 2 জন। বাকি থাকলা 2 জন, ওই 2 জন কিন্তু কারে উঠতে বাধ্য, জোর করে উঠাই দিছো। তাহলে ওইটা কি হবে? 9 জন থেকে তুমি 7 জন চুজ করে তাদের বাসে উঠাইছো, বাকি আছে কয়জন? 2 জন। ওই 2 জন থেকে ধরে 2 জনকে কারে উঠাই দিছো। বুঝতে পারছো? এখানে কিন্তু 4C2 হবে না, 4 এখানে আসলে কারটার ক্যাপাসিটি, অঙ্কের ভিতরে 4 এর কোনো ইমপ্যাক্ট আসলে নাই। 7টা এখানে আসলে বাসের ক্যাপাসিটি, এই 7টা আসলে এই 7 না, এখানে 7টা আসছে কই থেকে? যে এই 7টা থেকে আসছে, যে আমি 7 জনকে বাসটাতে নিয়ে তুলছি। তাহলে সেম ভাবে আমি যখন ডাটা আরো চেঞ্জ করব, যখন আমি বাসে 6 জন উঠাবো, বাকি 3 জন কারে উঠতে বাধ্য, তাহলে এটা হবে 9C6 ইনটু 3C3, বাকি 3 জন বাধ্য। এখানে যখন 5 জন উঠাবো, বাকি 4 জন কারে উঠতে বাধ্য, 9C5 ইনটু 4C4। তারপর এগুলো যোগ করে দেখবো যে লাকিলি এই ম্যাথটার অ্যানসারও 246 চলে আসে। ঠিক আছে,
তো তোমরা আবার যেহেতু তোমরা অনেক মুখস্থ করতে ভালোবাসো, তোমরা দেখা যাবে যে মুখস্থ করে চালাই দিচ্ছ ভাই 246। আচ্ছা, কেউ কেউ বলতেছে আগে কারের হিসাব করবা, করো, সমস্যা কি? আগে কারের হিসাব করলে কি হবে? 9c2 ইনটু 7c7 মানে 1 হবে, 9c3 ইনটু 6c6 মানে 1, 9c4 ইনটু 5c5 মানে এটা 1। এখন দেখো 9c4 মানে কি 9c5, 9c3 মানে কি 9c6, 9c2 মানে কি 9c7, এটা কিন্তু সম্পূরক সমাবেশ দিয়ে হয়ে যাবে। তো তুমি আগে কারের হিসাবই করো আর আগে বাসের হিসাবই করো, সমস্যা আসলে নাই। বাট মনে রাখবা এখানে কিন্তু 2c2 বা 3c3, এখানে আসলে 4c2 না, ঠিক আছে? আমি যখন 9 জনকে একটা জায়গায় তুলে দিতেছি, 7 জনকে একটা জায়গায় তুলতেছি, বাকিরা অটোমেটিক্যালি গ্রুপে চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা তাহলে সামনে আগায় যাই। এখানে দেখো একজন তোমার মনে করো 7টা বন্ধু আছে, তাইলে মনে করো এদের নাম হচ্ছে ABCD, কয়েকটা সুন্দর নাম না ওদের। তো ABCD কে তুমি দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার বেলায় আসলে অপশনটা কি হয়? দাওয়াত দিবা বা দিবা না। সেম ভাবে বি এর জন্য অপশনটা কি? দাওয়াত দিবা নাইলে দিবা না। সেম ভাবে সি এর জন্য দাওয়াত দিবা নাইলে দিবা না। ডি এর জন্য দাওয়াত দিবা নাইলে দিবা না। এখন একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে তুমি যদি একদমই কাউরে দাওয়াত না দাও তাহলে আসলে ব্যাপারটা খারাপ দেখে, তোমার মানুষজন অসামাজিক বলবে, তাহলে তোমার আসলে দাওয়াত দিতে হবে। এখন দেখো এ এর জন্য অপশন কয়টা? দুইটা। ডি এর জন্য অপশন কয়টা? দুইটা, কারণ ইয়েস নো ইয়েস নো। সেম ভাবে যতজন হবে সবার জন্য অপশন আসলে দুইটা দুইটা করে হবে, ঠিক আছে? 7 জন হলে 7 জনের জন্য দুইটা দুইটা করে অপশন, 7 জনের জন্য দুইটা দুইটা করে অপশন, তাহলে হবে 2 টু দি পাওয়ার 7। বাট এটা করতে গিয়ে এই যে তুমি সবার একটা ঘটনা হয়ে যাবে না যে কাউকেই দাওয়াত দাও নাই, সবার নো করে গেছে, তো তুমি তো বলছিলা যে না তুমি মিনিমাম একজনকে দাওয়াত দিবা, তাইলে সেই সবাইকে যে দাওয়াত দাও নাই ওই উপায়টা আসলে বাদ দিতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 হবে। বুঝতে পারছি যে এই দেখো আমার হাতে অপশন ছিল কি দিব দিব না, দাওয়াত দিব দিব না, দিব দিব না, এখানে দুইটা অপশন। তো এরকম 7 জনের জন্য দুইটা 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 করে সবার জন্য গুণ হবে। গুণ হওয়ার পর আমি দেখলাম যে একটা অপশন পড়ে গেছে যে সবাইকেই দাওয়াত দিতেছি না, সবার জন্য নো। সবার জন্য নো হইলে এটা তো হবে না, কারণ একজনকে তো মিনিমাম দাওয়াত দিতে হবে। তো এই একজনকে মিনিমাম দাওয়াত দেওয়ার জন্য সবাইকে যে নো করে দিছি ওই অপশনটা আমি আসলে বাদ দিয়ে দিছি। এই ম্যাথটা কি রকম? ওই যে একটু আগে আমরা 4000 বিয়োগ দিলাম না, ওই 4000 বিয়োগ দেওয়ার ম্যাথটার মতো। 4000 চাইতে বড় হইতে হবে, তো এখানেও আসলে সবাই নো, এটা হইতে পারবে না। এই সবাই নো হওয়ার যে অপশনটা সেটা আসলে আমরা -1 করে দিলাম। বুঝা গেছে ভাইয়া? যারা বুঝো নাই তাদের জন্য হচ্ছে পরের কোশ্চেনটা দেখাচ্ছি। হ্যাঁ, চ্যাটে কিন্তু তুমি আসলে কারো অ্যান্সার দেখতে পারবা না, বুঝছো ভাইয়া? চ্যাট শুধু আমি দেখবো সবারটা। চ্যাট আমরা যারা প্যানেলে আছি আমরা সবারটা দেখতে পারবো, তুমি আসলে তুমি নিজে শুধু চ্যাটে লিখতে পারবা, তুমি কারো চ্যাট দেখতে পারবা না। আচ্ছা, যারা এটা বুঝো নাই তারা এই বিকল্প সহ এই প্রশ্নটা চিন্তা করো। আগে যখন বাচ্চাকালে সৃজনশীল সিস্টেমের আগে তখন আসলে এরকম হইতো যে 10-এ মনে করো একটা অঙ্ক আসছে ক দিয়ে, আর এটার অথবা হিসেবে থাকতো আরেকটা অঙ্ক খ দিয়ে, যে হয় তুমি ক উত্তর দিবা না তুমি খ উত্তর দিবা, ঠিক আছে? বুঝতে পারছো সিনারিওটা? যে তুমি হয় ক উত্তর দিবা নাহলে খ উত্তর দিবা, দুইটা তো আর একসাথে দেওয়া যায় না রে ভাই, পরীক্ষাতে তো আর ডাবল মার্ক দিবে না, ঠিক আছে? এখন তোমার হাতে তাহলে অপশন কোনটা? প্রতিটা প্রশ্নের জন্য হয় ক উত্তর দিবা বা খ উত্তর দিবা, বা তুমি আসলে পারোই না, তুমি দিতেই পারবা না যে ভাই আমি তো পারি না। তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য এরকম অপশন হচ্ছে 3টা, হয় তুমি কটা উত্তর দিবা নাহলে খ উত্তর দিবা, নাহলে তুমি আসলে কোশ্চেনটা ছেড়ে দিয়ে চলে আসবা, যে আল্লাহ আল্লাহ করে ছেড়ে দিয়ে চলে আসছি। এখন কিন্তু শর্ত আছে, তোমাকে এক বা একাধিক প্রশ্ন বাছাই করতে হবে, মানে একটা প্রশ্ন মিনিমাম উত্তর দিতে হবে। তাহলে দেখো তোমার অপশন ছিল 3টা করে, প্রশ্ন যেহেতু 8টা, তাহলে এরকম 3টা আসলে 8 বার হবে, মানে 3 টু দি পাওয়ার 8 হবে। বাট একটা অপশনে সবাই আসলে এরকম এই যে এমন হবে যে তুমি আসলে 8টা কোশ্চেনই দাও নাই, তো এই কেসটা তোমাকে আসলে বাদ দিতে হবে, যে তুমি একটা প্রশ্ন দাও নাই, এটা আসলে তুমি বাদ দিবা, তাহলে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা মান বের করা লাগবে না রে ভাই, কে বসে বসে মান বের করতেছে? 3 টু দি পাওয়ার 8 ই হচ্ছে অ্যানসার।
অনেকে বলতেছে বুঝো নাই, তারা আবার সিনারিওটা বুঝো যে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয়েছে যে এরকম যে তুমি হয় ক অ্যান্সার করবা বা খ অ্যান্সার করবা। তাহলে তোমার হাতে অপশন কি? তুমি হয় ক অ্যান্সার করবা বা খ অ্যান্সার করবা বা কোশ্চেনটা অ্যান্সারই করবা না, যে দিলাম না পরীক্ষা, একটা সার্টিফিকেট কখনো আমার ভাগ্য নির্ধারণ করতে পারে না, এই টাইপের ভাবমূলক কথাবার্তা বলে চলে আসবা। তো তাহলে তোমার হাতে অপশন কয়টা হলো? যে ক অ্যান্সার দিতে পারি বা বিকল্পটা অ্যান্সার দিতে পারি বা হচ্ছে অ্যান্সারই দিব না। তাহলে অপশন হলো তিনটা। এরকম কোশ্চেন আসছে কয়টা? 8টা। তাহলে 3 3 3 3 এরকম আসলে 3^8। ঠিক আছে? এখন একটা ঘটনা কিন্তু পড়ে গেছে যে তুমি প্রথম কোশ্চেনটাও দাও নাই, দ্বিতীয় কোশ্চেনটাও দাও নাই, তৃতীয়টাও দাও নাই, এরকম 8টাই আসলে অ্যান্সার করো নাই। আর তোমাকে বলছে যে না, একটা তো মিনিমাম অ্যান্সার করতে হবে বাবা, পরীক্ষা দিতে আসছো, একদম চলে গেলে তো হবে না। তাহলে এখানে হবে 3^8 - 1। মানে এই যে সবগুলা প্রশ্নই অ্যান্সার দাও নাই, এটা তোমাকে ছেড়ে দিতে হবে, কারণ তোমাকে একটা মিনিমাম অ্যান্সার করতে হবে। ওকে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। আচ্ছা, এখানে দেখো, এখানে লাস্টটা ত্রিভুজা, এটা আসলে ভেক্টর হবে। দেখো এখানে আমাকে কি বলতেছে? 10 বাহু বিশিষ্ট। তাহলে আমাকে বলো তো এটার বাহু আসলে কয়টা? 10টা। অনেকে 3^8 কিভাবে, এটা এখনো বুঝতেছো না ভাইয়া? 3^8টা হচ্ছে, দেখো হয় তুমি ক অ্যান্সার করবা বা তুমি খ অ্যান্সার করবা বা তুমি আসলে কোনোটাই অ্যান্সার করবা না, তার মানে অ্যান্সারই করবা না, অ্যান্সারটা মানে কোশ্চেনটা অ্যান্সারই করবা না। এই কারণে 3টা অপশন। যদি এমন হইতো যে গ পর্যন্ত থাকতো তখন তোমার 4টা অপশন হইতো, ঘ পর্যন্ত থাকতো তাহলে তোমার 5টা অপশন হইতো। সামতো বাড়াই দিলে তখন তো আরো হবে। এইখান থেকে 3টা আসছে, যে হয় তুমি মেইন প্রশ্নটা অ্যান্সার করবা বা এটার বিকল্পটা বা অ্যান্সারই করবা। এই কারণে 3টা হয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা শুধু ক খ, মানে হয় তোমাকে ক অ্যান্সার করতে হবে না তোমাকে খ অ্যান্সার করতে হবে। ওকে, এবার আমরা চলে আসি। দেখো 10 বাহু হইলে, হ্যাঁ কোশ্চেন 8টা, বাট কোশ্চেন গুলো হচ্ছে ক খ আকারে দেওয়া আছে, যে হয় তুমি ক অ্যান্সার করবা নাহলে তুমি খ অ্যান্সার করবা। আচ্ছা, 10 বাহু দেওয়া আছে, তাহলে 10 বাহু মানে কি? এরকম মনে করতে পারো 10টা বিন্দু আছে, 10টা বিন্দু যোগ করে দিয়ে যে বহুভুজটা পাবা সেটাই আসলে 10 বাহু। ঠিক আছে? এখন দেখো এই 10 বাহু বহুভুজের বাহু কয়টা হবে? বাহু তো 10টাই হবে, এটা তো কোনো কনফিউশন নাই। এখন তুমি সাপোজ রেখা বানাইতে যাচ্ছ, রেখা বানাইতে কি লাগে? জাস্ট দুইটা পয়েন্ট লাগে। এই যে একটা পয়েন্ট একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট যোগ করে দিলে রেখা পাওয়া যায়। তাহলে এটাকে আমরা কি বলবো? 10C2। 10C2। আচ্ছা, কর্ণ কিভাবে পাওয়া যায়? কর্ণ হচ্ছে তুমি যতগুলা রেখা পাবা, রেখা তো অনেকগুলাই পাবা, এটার মধ্যে থেকে বাহুগুলাকে বাদ দিতে হবে। বাহুগুলাকে বাদ দিলে তুমি আসলে কর্ণটা পেয়ে যাবা। কারণ এই যে বাহুগুলা তো এরকম এরকম থাকে, এইগুলা তো তুমি কর্ণ হিসেবে কাউন্ট করতে পারবা না। তোমাকে দিতে হবে যে মাঝখানের গুলা। বুঝতে পারছো? তাহলে কর্ণ হচ্ছে টোটাল যে রেখাগুলো পাইছি সেটা থেকে আমি বাহুগুলাকে বিয়োগ করে দিব। ত্রিভুজ কয়টা হবে? ত্রিভুজ হতে কয়টা বিন্দু লাগে বলো তো সবাই? ত্রিভুজ হতে কয়টা বিন্দু লাগে? 3টা বিন্দু লাগে। 3টা বিন্দু লাগলে হয়ে যাবে 10C3। 10C3। ওকে, এবার আমরা চলে আসি লাস্টের কোশ্চেনটা, ভেক্টর। ভেক্টর মানে কি? দেখো তুমি যখন রেখা বানাইছো, মনে করো এ বি, এ বি যে রেখা, বি এ আসলে সেম রেখা, কোনো ঝামেলা নাই। ভেক্টরে ঝামেলা আছে। ভেক্টরের ঝামেলাটা কি? এটা হচ্ছে কি, এটা এ বি, এটাকে আমরা বলি এ বি ভেক্টর। আর জাস্ট যদি ডিরেকশনটা উল্টা করে দাও, এটাকে আমরা বলবো বি এ ভেক্টর। তার মানে কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি ভাইয়া? ঝামেলাটা হচ্ছে, আচ্ছা একদিন বলতেছে রেখা বুঝো নাই। ভাই রেখা বুঝো নাই, এই রেখা হইতে কি 2টা পয়েন্ট লাগে, জাস্ট একটা রেখা বানাইতে 2টা পয়েন্ট লাগে। তাহলে এই জন্য তোমার 10C2। আচ্ছা, এখন ভেক্টরে যেটা হবে, ভেক্টরে দেখো 10C2 তো হবেই, কিন্তু এই যে তুমি দেখো ভেক্টরে রেখায় যে 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্টকে কি তুমি সামনে পিছনে করতে পারো? তার মানে 2 × 10C2। বা তোমরা যদি আরেকটু ফাস্ট হও, তোমরা একবারে বলবা যে ভাইয়া 10P2। 10P2 বললে কাজ শেষ একবারে।
কারণ এই যে দেখো আমার এ আর বি এরা কিন্তু পজিশন চেঞ্জ করতে পারে। এটা সামনে থাকলে এক ধরনের জিনিস, এটা পিছনে থাকলে আরেক ধরনের জিনিস। যারা বলতেছো কর্ণ বুঝো নাই, ভাইয়া টোটাল রেখাও তো অনেকগুলো হবে, ঠিক আছে? 10c2 মানে দুইটা বিন্দু নিলেই রেখা হয়ে যাবে। মনে করো তোমাদের জন্য একটা ত্রিভুজ এঁকে দেই, সরি চতুর্ভুজ এঁকে দেই। এই যে চতুর্ভুজ, চতুর্ভুজের দুইটা দুইটা করে বিন্দু করে নিলে তুমি রেখা পাবা, রেখা পাবা। তো এরকম আরো কিছু রেখা পাবা। মনে করো যে এই দুটা বিন্দু যোগ করলে একটা রেখা পাবা, এই দুটা বিন্দু যোগ করলে আরেকটা রেখা পাবা। এখন কথা হচ্ছে এই যে এই রেখাগুলা, এই রেখাগুলা, এই রেখাগুলা চতুর্ভুজের এই চারটা রেখা কি চতুর্ভুজের বাহুই। তাহলে এই বাহুগুলাকে কি বাহুটাকে বিয়োগ দিতে হয়, বাহুটাকে বিয়োগ দিতে হয়। তার মানে রেখা থেকে বাহু বিয়োগ দিলে তুমি আসলে কর্ণগুলাকে পাবা, রেখা থেকে বাহু বিয়োগ দিলে কর্ণগুলাকে পাবা। ভেক্টর যারা বুঝো নাই, ভেক্টরের বেলায় দেখো ভেক্টর মানে কি আসলে এটা চিহ্ন থাকবে। তার মানে এ বি যে কথা বি এ আসলে সেম কথা না, বাট রেখার বেলায় এ বি যে কথা বি এ আসলে সেম কথা। তাহলে ভেক্টরে তোমার রেখা বের করে সেটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, বা একবার ডাইরেক্টলি বলতে গেলে 10p2 করতে হবে। তার মানে এ আগে আসতেছে না বি আগে আসতেছে সেটা ম্যাটার করে। তাহলে এই যে পজিশনটা ম্যাটার করে, এটাকে আমরা বলি পারমুটেশন। তাহলে আমরা একবার লিখে ফেলবো 10p2। আর কেউ যদি করতে চাও যে না রেখা বের করে দ্বিগুণ করে দিব, তাহলে 2 × 10c2 একই আসবে অ্যানসার। ওকে, আমরা সবাই বুঝতে পারছি। এবার তাহলে সামনে আগায় যাই। সামনে আগায় গেলে এই জিনিসটা হচ্ছে এতক্ষণ আমরা যেটা দেখে আসছি এটাই একটু রং ঢং করে দিছে। তো প্রথম কথা, লাইন কয়টা হবে এখানে বলো তো, লাইনটা বলো। লাইন আর ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা পরে বের করতেছি, লাইন কয়টা হবে সেটা বলো। লাইন কয়টা হবে সেটা বলো। কি হয় সবাই কি ঘুমায় গেছে নাকি? লাইন কয়টা হবে? লাইন হবে এই যে আমার 10টা বিন্দু আছে 10c2, বাট ভাইয়া এই যে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি হয়ে গেছে বলো তো সবাই? ঝামেলাটা কি হয়ে গেছে যে এই যে চারটা, এই চারটা ক্রিমিনাল আসলে একটা লাইনে বসে আছে। তো এরা আসলে কোনো লাইন দিবে না আসলে 4c2 বাট এরা এরা কিন্তু আবার নিজে একটা লাইন, এই পুরোটা মিলে একটা লাইন। তাইলে +1 করতে হবে। এই যে সবাই ঠিকমতো ইয়ে করে ফেলছো যে আমার নরমালি হওয়ার কথা 10c2, যেহেতু আমার 10টা বিন্দু আছে এই কারণে হওয়ার কথা 10c2, বাট চারটা যেহেতু এক লাইনে পড়ে গেছে তো এটার সরলরেখা দিতে পারবে না। তাহলে এটা হচ্ছে মাইনাস করতে হবে, -4c2। বাট এটা নিজে তো একটা সরলরেখা, এটা নিজেই একটা সরলরেখা, তাহলে এটাকে আবার +1 করতে হবে। বুঝা গেছে? এবার চলে আসি ট্রায়াঙ্গেলে। ট্রায়াঙ্গেলে কি হবে? ট্রায়াঙ্গেল হয়তো তিনটা লাগে, তাহলে 10c3, 10c3। বাট এখানে ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এই চাপটা আবার একটা লাইনে, তাহলে সমরেখ হলে তো আসলে চতুর্ভুজ হয় না, তাহলে 4c3 বাদ যাবে। ঠিক আছে, সমরেখ হলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হয়ে যায়? 0। লাইনটা নিয়ে যাদের কনফিউশন, লাইনটা আবার বলতেছি 10টা বিন্দু আছে তাহলে 10c2 লাইন হওয়ার কথা, বাট এই চারটা সমরেখ, চারটা সমরেখ হলে এর আসলে বাদ যাবে। বাট এই চারটা মিলে কিন্তু একটা লাইন তো দিতেছে, তাহলে এই জন্য +1। বুঝা গেছে? এই জন্য +1 হবে। লাইন হইতে দুইটা লাগে এই জন্য হচ্ছে 4c2। ঠিক আছে, ওকে সবাই। ট্রায়াঙ্গেলটা যারা বুঝো নাই দেখো, ট্রায়াঙ্গেল হইতে তিনটা বিন্দু লাগে, তাহলে 10c3। আর যেহেতু এই চারটা এক লাইনে পড়ে গেছে এগুলো আসলে কোনো ট্রায়াঙ্গেল দিতে পারবে না। ট্রায়াঙ্গেল দিতে পারবে না দেখে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে -4c3। ওকে, এবার আমরা তাহলে পরের টপিকটা চলে যাই। পরের টপিকটা আমাদেরকে যেটা বলছে যে ইঞ্জিনিয়ারিং শব্দটা থেকে চারটা করে বর্ণ নিয়ে মোট সমাবেশ কত হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের পরীক্ষা আসলে এত বড় শব্দ আসবে না, এটা তোমাদেরকে বোঝানো যাতে তোমরা ইজিলি করতে পারো যে কোনো ছোটখাটো প্রবলেম দিলে, কারণ তোমাদের মেইন যে পরীক্ষা আসবে সেগুলো আরো ছোটই হবে। তাহলে ইঞ্জিনিয়ারিং এ আমার প্রথম বের করে ফেলি, ই আছে 3টা, এন আছে 3টা, জি আছে 2টা, আই আছে 2টা। তাহলে এখন উপায়গুলো আমাদের চিন্তা করতে হবে। এখানে একটা হাত দিয়ে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হয়েছে যে হাতগুলো কিভাবে চিন্তা করতেছে, যে তোমার চারটা বর্ণের চারটা বর্ণই সেম হতে পারে
না, এখানে আসলে এরকম কোনো কেস পসিবল না, দেওয়ার মতো এরকম কোনো কেস পসিবল না। তাহলে 4টার 3টা সেম আর একটা ডিফারেন্ট, হ্যাঁ এটা আসলে পসিবল, এটা আসলে এখানে পসিবল। তাহলে আমরা লিখবো 3টা সেম একটা ডিফারেন্ট, এটা আসলে পসিবল, তার মানে এই কেসটা পসিবল, এটা পসিবল না। এবার হচ্ছে দুইটা এক ধরনের, দুইটা আরেক ধরনের, তাহলে দুইটা সেম আবার দুইটা হচ্ছে আরেক ধরনের সেম, এটা পসিবল। এরপর এটা হচ্ছে দুইটা সেম, এই যে দুইটা লাগানো আর দুইটা হচ্ছে খোলা, কারণ দুইটা ডিফারেন্ট, আর এটা মানে 4টাই ডিফারেন্ট, তাহলে 4টাই ডিফারেন্ট। হ্যাঁ আর একটা আছে ওটা লিখি নাই, একটা আছে ওটা লিখে কি হবে। আচ্ছা এখানে হচ্ছে তোমাদের উদাহরণ দিয়ে দেব, উদাহরণ দিয়ে দিলে তোমাদের একটা বুঝতে ইজি হবে। দেখো 3টা সেম একটা ডিফারেন্ট, এটা কিভাবে হতে পারে যে 3টাই ই আর একটা হচ্ছে মনে করো আই, দুইটা সেম দুইটা ডিফারেন্ট, এটা মনে করতে পারো 3টা ই আর দুইটা হচ্ছে এন, দুইটা সেম দুইটা ডিফারেন্ট, তাহলে দুইটা ই একটা আই একটা হচ্ছে যে মনে করো আর, আর 4টাই ডিফারেন্ট, তাহলে মনে করো ই এন জি আর। ঠিক আছে, এই ম্যাথটা একটু কঠিন, না বুঝলে সমস্যা নাই, তোমরা হচ্ছে ইজি ম্যাথই পাবা, ঠিক আছে বুঝতে পারলে তো ভালো। এখন দেখো এখানে চুজ করার ওয়েগুলো আমি কিভাবে দেখবো, 3টা সেম এরকম দিতে পারে কয়জন বলো তো, 3টা সেম দিতে পারে কয়জন, 3টা সেম দিতে পারে ই আর এন, এই যে ই আর এন, তাহলে এই তিনজনের থেকে আমি যে কোনো একজনকে চুজ করব। আর একটা ডিফারেন্ট, তাহলে ই আর এন এর মধ্যে যদি একজনকে চুজ করে ফেলি, ই বা এন, মনে করো এন কে চুজ করে ফেলছি, তাহলে আমার এখন একটা সিঙ্গেল লাগবে, সিঙ্গেল দিতে পারবে কে কে, মনে করো এন কে চুজ করছি, তাহলে সিঙ্গেল দিতে পারবে ই জি আই আর, মানে 4 জন, তাহলে এখানে হবে 4 সি 1। 4টাই সেম দেওয়ার মতো কেউ নাই তো ভাই এখানে, ও সরি সরি আমি একটু ভুল করছি, এখানে 3 সি না, এখানে 2 সি 1 হবে, মানে 3টাই সেম এরকম দিতে পারে হয় ই নাইলে এন, ঠিক আছে। আর এরা যখন 3টাই সেম দিয়ে ফেলবে তখন আসলে একটা ডিফারেন্ট দিতে পারে 4 জন, কারণ তুমি যদি মনে করো ই 3টাই সেম দিয়ে ফেলছে, তারপর 3টা ই, তারপর আমি একটা এন বা একটা জি বা একটা আই বা একটা আর নিলেই হচ্ছে। এবার হচ্ছে দুইটা সেম এক ধরনের আবার দুইটা সেম আরেক ধরনের, তার মানে দুইটা দুইটা করে দিতে পারে কয়জন, এই যে দেখো ই এন জি আই, কারণ ই এন যেহেতু 3টা 3টা, এরাও কিন্তু দুইটা দুইটা করে দিতে পারবে, তাহলে গ্রুপ আছে 4টা, আমার লাগবে কয়টা, লাগবে হচ্ছে এই যে ই ই এন এন, মানে এরকম দুইটা লাগবে, তাহলে 4C2। হ্যাঁ অনেকে অ্যানসার বল দিছো, এটা 4C2 হবে। তারপরে আসো দুইটা সেম দুইটা ডিফারেন্ট, এটার বেলায় কি হবে, দুইটা সেম দিতে পারে কয়জন, মানে দুইটা সেম দিতে পারে এই যে 4 জনের একজন, 4 জনের একজন, কারণ এখান থেকে একটা আমি নিব, হ্যাঁ দুইটা সেমের একটা পেয়ার নিব আর দুইটা ডিফারেন্ট নিব, তাহলে দুইটা ডিফারেন্ট নিলে দেখো 4 জনের মধ্যে একজনকে চুজ করে ফেলছি, আর বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট হলে ডিফারেন্টের জন্য অপশন আছে এন জি আই আর, মানে 4টা, তাহলে হবে সরি 4C2, 4C1 * 4C2, হ্যাঁ অনেকেই লিখে ফেলছো। আর যখন 4টাই ডিফারেন্ট তখন আসলে এই যে ই এন জি আই আর এই 5 জনের দিলেই হবে। যারা এটা বুঝো নাই কোনো টেনশনের কারণ নাই, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, তোমাদের পরীক্ষা আসবে এই যে এই টাইপের জিনিস, পরীক্ষা আসবে এগুলা। তাহলে এটা তোমরা যেটা আগে পড়ছো পোলটা দিয়ে ফেলো, তারপর আমি আবার এটা অ্যানসারটা এক্সপ্লেইন করে দিব, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং না বুঝলে সমস্যা নাই ভাই, ইঞ্জিনিয়ারিং নিয়ে পেইন নেওয়া লাগবে না, আমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, আমরা মেডিকেল পারলেই হবে, ইঞ্জিনিয়ারিং এর কঠিন ম্যাথ না পারলেও হবে। তাড়াতাড়ি ভোটটা দিয়ে ফেলি সবাই, ভোটে এত মানুষ কম কেন, আমি তো 1 মিনিটের বেশি সময় দিব। সবাই তাড়াতাড়ি করো, মাত্র 15% মানুষজন ভোট দিছো, কি করতেছো ভাই তোমরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভোটটা দাও, তোমাদের ভুল না হলে ওটা কারেকশন করে দেবো কি করবে ভাইয়া। আর কারো যদি কনফিউশন লাগে ভাইয়া এই লেকচারটা কিন্তু দিয়ে দেওয়া হবে বুঝছো ভাইয়া,
এত প্রেশার নেওয়ার কিছু নাই, তখন তুমি বাসায় ধীরে সুস্থে বসে বসে দেখে নিতে পারবা। এখন তো তোমার মাথা গরম আছে, অনেকক্ষণ ক্লাস করছো, এখন হুট করে দেখে নাই বুঝতে পারো, এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি বাসায় যখন লেকচারটা ধীরে সুস্থে বসে বসে দেখবা, তখন তুমি দেখবা যে না ভাইয়া তখন তো আমি বুঝে গেছি, তখন তোমার কাছে ভালো লাগবে যে না আমি এত পারি। ওকে, এবার দেখো তোমরা বেশিরভাগ মানুষজনই অ্যান্সার দিছো 14। কোথায় দেওয়া হবে? উদ্ভাস উন্মেষের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। দেখো স্কুল, স্কুল শব্দটা, স্কুল আমরা তাহলে ফার্স্টে ভেঙে নেই। স্কুলের ভিতরে কি কি আছে? এস সি এইচ এল আছে আর ও আছে দুইটা, এগুলো সব একটা করে আছে আর ও আছে দুইটা। তাহলে আমাকে বলছে তিনটা অক্ষর বাছাই করতে। তাহলে তিনটা অক্ষর বাছাই করলে ওই যে আবার সে আঙ্গুলের কনসেপ্ট। তাহলে তিনটা অক্ষর বাছাই করলে কি কি কেস হতে পারে? যে তিনটাই সেম। তিনটাই সেম কি এই ম্যাথে হবে ভাইয়া? তিনটাই সেম কি হবে? তিনটা সেম কেউ দিতে পারবে এখানে? কারো সামর্থ্য আছে? কারো কাছে তিনটা সেম এরকম দেওয়ার মতো সামর্থ্য আছে? নাই। তাহলে এই কেস বাদ। এরপরের কেসটা কি? দুইটা সেম একটা ডিফারেন্ট। এরপরের কেসটা কি? তিনটাই ডিফারেন্ট। কি সুন্দর মতো কেসগুলো আমরা নিয়ে আসলাম দেখো। আচ্ছা এবার চলে আসো দুইটা সেম আছে এরকম দিতে পারবে কয়জন? এই শব্দটাতে এরকম দিতে পারবে কয়জন? একজন। তাইলে ওই একজন থেকে আমি একজনকে বাছাই করব, এটা আসলে বাছাই করা না করা সেম কথাই। এরপর একটা ডিফারেন্ট দিতে পারে কয়জন বলো তো? একটা ডিফারেন্ট দিতে পারে যে এস সি এইচ এল, মানে চারজন। তাহলে 4 সি কয়টা চুজ করবে? একটা। তাহলে 4 সি 1। আর তিনটা যখন ডিফারেন্ট, তখন ডিফারেন্ট দিতে পারে কয়জন? ডিফারেন্ট দিতে পারে এই যে এস সি এইচ এল ও, সবাই কিন্তু ডিফারেন্ট দিতে পারে। তাহলে পাঁচজন থেকে আমি তিনজনকে নিব। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবে 4 আসে, এটা ক্যালকুলেট করলে দেখবে 10 আসে, যোগ করলে অ্যান্সার 14। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। যারা বলতেছো বুঝো নাই, দেখো ভাইয়া আবার বলতেছি যে এখানে তিনটা অক্ষর নিতে বলছে, তাইলে তিনটাই সেম এরকম কেস আসলে আমাদের এখানে নাই, এই শব্দটাতে নাই। বলছি তো তোমাদের তো এমসিকিউ করতে দিবে ক্যালকুলেটর ছাড়া, তো তোমাদের ইজি জিনিসই দিবে যেখানে আসলে রিপিটেশন কম, মানে ক্যালকুলেশনটা যাতে ইজি হয়। ঠিক আছে, তাহলে তিনটা সেম, ওই কেসটা বাদ। তাহলে আর কি কেস থাকে? দুইটা সেম একটা ডিফারেন্ট আর তিনটাই ডিফারেন্ট। তো দুইটা সেম এরকম দিতে পারে আসলে একজন ও, তাহলে 1C1। আর একটা ডিফারেন্ট এরকম দিতে পারে এই যে এই চারজন, তাহলে চারজন থেকে আমি একজন আনবো 4C1। আর তিনটাই ডিফারেন্ট এরকম দিতে পারে 1 2 3 4 5জন, তাহলে এই 5জন থেকে আমি তিনজনকে নিয়ে আসবো। তাহলে 5C3 এটার মান হচ্ছে 10। ভাইয়া 5C3 টা ক্যালকুলেশন করে দেখায় দেন। অবশ্যই দেখায় দিচ্ছি। 5C3 এটাকে যদি আমি সম্পূরক সমাবেশ দিয়ে লিখি, তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে 5C2। ঠিক আছে, কারণ 3 আর 2 যোগ করলে 5। এখন 5C2 মানে কি? নিচে হবে 2 into 1 আর উপরে হবে 5 into 4। তাহলে এই কাটাকাটি করলে 5C2 টা চলে আসে 10। এটাই নরমালি এইভাবেই করবা ভাইয়া। তাহলে এই সমাবেশটার আলাদা আলাদা ওয়েগুলো ছিল 4 আর 10। তাহলে 4 আর 10 যোগ করে দিলে আমরা পেয়ে যাব 14। ভাইয়া আমরা ক্লাস কি এখন শেষ করে দিব? হ্যাঁ শেষ করো। ধন্যবাদ ভাইয়া। আমি স্টুডেন্টদের বলতেছি ভাই, তোমাদের মাঝে একটা পোল আমি শেয়ার করতেছি, তোমরা পোলে ভোট দিতে থাকো। আচ্ছা, অনেকে হয়তোবা ক্লাসটা দেখে একটু ভয় পেয়ে গেছো। বিন্যাস সমাবেশ একসাথে অনেক জিনিস দেখছো, তো তোমার ভয় লাগতেই পারে। ঠিক আছে, এটা স্বাভাবিক।
এটা তো এই জন্য তো বললাম, তুমি যখন বাসায় ঠান্ডা মাথায় দেখবা তখন দেখবে যে না ভাই এগুলো তো আমার পড়া জিনিসই ছিল। আমরা যেটা করছি পুরো চ্যাপ্টারটাকে একবারে সামারাইজ করার চেষ্টা করছি, এই জন্য আসলে অনেক জিনিস একসাথে হয়ে গেছে। আচ্ছা তুমি একটু ওই যে উদ্ভাসের ওয়েবসাইটটায় ঢুকে কোথা থেকে